তার প্রেজেন্টেশন প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। শুরুতে ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষক এবং টিচার মণ্ডলীদের আমাদের চূড়ান্ত পর্যায়ে মনোনীত করার জন্য। আমি আমার দলের সাথে পরিচয় করি। আমি মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী এবং আমি এআই স্কুল নিয়ে কথা বলবো এবং আমার পরবর্তী সদস্য আবির রহমান সারিরা এবং সে এআই নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলবে এবং আমার শেষ সদস্য নুরুল নাহান নাদিয়া সে এআই এথিক্স সম্পর্কে বলবে। আমরা ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকের আলোচ্য বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড এথিক্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা। প্রথমে বলা যাক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। এআই হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মানুষের চিন্তাভাবনা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দ্বারা অনুকৃত করার চেষ্টা করা। এটি মানুষের নির্দেশনা অনুসারে কাজ করতে পারে এবং অনেকটা দ্রুত বলা যায়। এআই মানুষের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে তা যন্ত্রের সাহায্যে বাস্তবায়ন করা হয়। আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থিকে মূলত তার ফাদার অফ এআই বলা হয়। তিনি তার সহযোগীদের সহায়তায় 1956 সালে সর্বপ্রথম এআই ধারণাটি নিয়েছেন এবং এর মাধ্যমে আজকে বিশ্ব এআই হিসেবে পরিচিত হয়। আমরা এআই থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি। এখন কিছু সুবিধা নিয়ে বলা যায়। সলভ প্রবলেম। এআই আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার সমাধান করতে পারে। কারণ এআই এর একটি অংশ হিসেবে চ্যাটজিপিটি রয়েছে এবং চ্যাটজিপিটির মাধ্যমে যে প্রশ্নই করি না কেন সেই প্রশ্নের উত্তর আমরা খুব সহজে পেয়ে যাই এবং এর মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়। তারপর দেখা যায় ভার্চুয়াল টিউটর। এআই শিক্ষার্থীদের নানা রকম জটিল সমস্যার প্রশ্নের উত্তর দিতে পারে, যার কারণে শিক্ষার্থীরা অনেকভাবে উপকৃত হয়ে থাকে। কারণ একজন শিক্ষার্থী যখন পড়ালেখা করতে যায় তখন সে নানা রকম ভাবে সমস্যার সম্মুখীন হয়। এতে করে নানা রকম ভাবে তারা সমস্যার সমাধান করতে পারে চ্যাটজিপিটির মাধ্যমে। তারপর দেখা যায় কুইক ডিসিশন মেকিং। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি না, নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। এর মাধ্যমে আমরা খুব সহজেই এআই এর মাধ্যমে চ্যাটজিপিটিতে আমরা নানা রকম সমস্যার সমাধান করতে পারি, কারণ এআই এর অ্যানালাইসিস পাওয়ার অনেকটাই বেশি বলা যায়। এবং তারপর দেখা যায় রিডিউস হিউম্যান এররস। এআই এর মাধ্যমে মানুষ খুব সহজেই তার সমস্যার সমাধান দূর করে থাকে, কিন্তু এআই তা সহজেই সমাধান করতে পারে। এমন অনেক ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে কিছু কাজ মানুষ দ্বারা করতে গেলে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়। এতে করে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হতে গেলে এআই তা সহজে সমাধান করতে পারে তাদের এআই রোবট বানানোর মাধ্যমে। আমরা দেখতে পাই মেডিকেল প্রফেশন। বর্তমানে ডাক্তাররা বিভিন্ন ধরনের কাজে এআই কে ব্যবহার করে থাকে। তারা নানাভাবে এআই সুবিধা নিয়ে থাকে রোগের লক্ষণ এবং তার প্রভাব সম্পর্কে জানতে এবং এআই তাদের নানা রকম পরামর্শ দিয়ে থাকে। হেল্পিং পিপল। আমি এখন যেসব তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম তার অধিকাংশ তথ্য আমি এআই এর মাধ্যমে চ্যাটজিপিটির মাধ্যমে পেয়েছিলাম এবং এআই থেকে আমি নিজে অনেক রকম সুবিধা পেয়েছি। পরবর্তী স্লাইডে আসা যাক। অ্যাপ্লিকেশনস অফ এআই। এআই বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করতে পারে, যেমন অনলাইন অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট কিউরেশন, এআই চ্যাটবট এবং আরো অনেক জায়গায় এটি কাজ করতে পারে। আমরা যখন কোনো কিছু ভয়েস সার্চ করতে চাই, এই ভয়েস সার্চটিও এআই এর একটি অংশ হিসেবে কাজ করে। তারপর আমরা নানা রকম ওয়েবসাইট এবং সফটওয়্যারে দেখতে পাই লাইভ চ্যাট নামক একটি চ্যাটবট রয়েছে এবং এটিও এক রকম এআই এর অংশ হিসেবে বলা যায়। তারপর আমরা আমাদের পার্সোনাল কাজেও এআই কে নানাভাবে ব্যবহার করতে পারি। যেমন আমার একটি ছোটবেলার ছবি কোনো কারণে এক পাশ নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি তা শুট করতে পারছিলাম না। আমি চাইলে ফটোশপের মাধ্যমে জিনিসটা শুট করতে পারতাম, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ বলা যায়। তাই এআই বিজনেস রেস্টোরেশনের মাধ্যমে আমি তা খুব সহজে মুহূর্তের মধ্যে করতে পেরেছিলাম। তারপর আমি অনলাইন বিজনেসের সিদ্ধান্ত নিই, কিন্তু বুঝতে পারছিলাম না যে কিভাবে গ্রাহককে আকৃষ্ট করা যায় এবং কিভাবে তাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো আনা যায়। এজন্য আমি এআই এর মাধ্যমে চ্যাটজিপিটি থেকে নানা রকম পরামর্শ ও সুবিধা পেয়েছিলাম, যার কারণে আমি আমার ব্যবসায় কিছু উন্নতি করতে পেরেছিলাম। আর এই জন্য আমি মনে করি এআই আমাদের নানা রকম ভাবে সুবিধা দিতে পারে যদি আমরা তার ভালো কাজে ব্যবহার করতে পারি। তো
এখন আমি আমার পরবর্তী সদস্যকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যদি এআই টেকনোলজির খারাপ দিক সম্পর্কে বলতে যাই তাহলে তার একটি বাস্তব উদাহরণ আমরা একটি সিনেমার মধ্য দিয়ে পেয়ে যাই, যেটি 2010 সালে প্রকাশিত মুক্তি পেয়েছিল এবং সিনেমাটি এই সিনেমায় মূলত দেখানো হয়েছিল যে এআই কিভাবে মানুষের জন্য হুমকি হতে পারে এবং কিভাবে মানুষের ধ্বংসের কারণ হতে পারে এআই মানুষের ধ্বংসের কারণ হতে পারে। এআই কিভাবে মানুষের ধ্বংসের কারণ হতে পারে। এই সিনেমাটি একজন বিজ্ঞানী একটি রোবট তৈরি করেছিলেন যার নাম ছিল চিপটি। সেই বিজ্ঞানী মূলত চেয়েছিল যে এটি ভালো কাজে ব্যবহার করার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই রোবটটি নিজে ডাটা অ্যানালাইসিস করে ট্রেন হয়ে যায় এবং নিজে একটি রোবটের আর্মি তৈরি করে ফেলে এবং যা পরবর্তীতে মানুষের উপর নিজের অধিকার খাটানোর চেষ্টা করে। এতে করে এটাই বোঝা যায় যে এআই কতটা হুমকি হতে পারে মানুষের জন্য। পরের স্লাইডে আমরা ইলন মাস্ক এবং স্টিফেন হকিং এর উক্তি দেখতে পাচ্ছি। তারা বলেছিলেন এআই কেন মানুষের জন্য হুমকি। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডে আমরা এআই এর রিস্ক এবং কনসার্ন সম্পর্কে দেখব। প্রথমে দেখা যায় জব লস। এআই এর কারণে অনেক মানুষের চাকরি হুমকির মুখে পড়বে। এক গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় 30 কোটি মানুষ চাকরি হারাবেন এআই এর কারণে। আবার একটি আন্তর্জাতিক সমীক্ষা থেকে দেখা গেছে যে বিশ্বের প্রায় 1/3 মানুষ আশঙ্কা করছে যে তারা আগামী 3 বছরে এআই এর কারণে তারা তাদের চাকরি হারাবেন। কেন? এর ফলে অনেক মানুষের তাদের অপ্রয়োজনীয়তা কমে যাবে। যেমন একটি উদাহরণ দিলে দেখা যায় 100 বছর আগে যদি আপনি যদি একটি ঘোড়ার মালিক হতেন এবং কিছুদিন পর দেখলেন যে একটি গাড়ি এসেছে যাকে প্রতিদিন খাওয়াতে হয় না, পরিষ্কার করতে হয় না এবং যার ক্লান্তি নেই, ঘুম নেই, তাকে সারাদিন চলতেই থাকে, তবে আপনি কি সেই ঘোড়াতে নিজেকে আটকে রাখবেন? অবশ্যই আপনি নিজেকে ঘোড়াতে আটকে রাখবেন না, আপনি গাড়িতে নিজেকে মুভমেন্ট করবেন। তার পরবর্তী দেখা যায় টু মাচ পাওয়ার। এআই যদি বেশি স্মার্ট হয়ে যায় এটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে যার কারণে এটি আমাদের জন্য হুমকি বলা যায়। তার পরবর্তী দেখা যায় ল্যাক অফ ইমোশন। এআই এর কোনো আবেগ থাকে না, কোনো ইমোশন থাকে না, যার কারণে এটি আমাদের যে আবেগগুলো বুঝতে পারে না এবং যার কারণে আমাদের সাথে কার্যকরভাবে এবং সঠিকভাবে যোগাযোগ করতে পারে না এবং আমাদের ইমোশন গুলোকে বুঝতে পারে না। কারণ এআই শুধুমাত্র আমাদেরকে তথ্য অথবা যুক্তির পরামর্শ দিবে, কিন্তু আমাদের ইমোশন গুলোকে বুঝবে না, যার কারণে এটা আমাদের জন্য হুমকি। তার পরবর্তী দেখা যায় ডিপেন্ডেন্স। এআই এর উপর বেশি ডিপেন্ডেন্স হওয়ার কারণে আমরা নিজেদেরকে হুমকির মুখে ফেলছি। যেমন আমরা আমাদের স্কুল, কলেজ কিংবা অফিসের কাজ হোক, আমরা কোনরূপ চিন্তা ভাবনা ছাড়া বা কোনরূপ মেথড ইউজ না করে আমরা এআই এর মাধ্যমে সমাধান করে ফেলছি, যার কারণে আমাদের যে সৃজনশীলতার যে ক্ষমতা বা মেধার যে গভীর চিন্তা ওগুলো কমে যাচ্ছে, যার কারণে এটি আমাদের জন্য হুমকি বলা যায়। তার পরবর্তী দেখা যায় সিকিউরিটি রিস্ক। এআই যদি কোনো খারাপ ব্যক্তির হাতে চলে যায় বা তার কার্যক্রম কোনো খারাপ ব্যক্তির হাতে চলে যায়, তবে তারা তাদের সেই খারাপ ইউজ করে আমাদেরকে হুমকিতে ফেলবে, যার কারণে এটি আমাদের জন্য হুমকি স্বরূপ বলা যায়। পরের স্লাইডে দেখবো যে বেঁচে থাকার জন্য এআই কেন খারাপ, এআই কেন হুমকি। প্রথমে দেখা যায় স্মার্ট এআই বেশি স্মার্ট হয়ে গেলে এটি মানুষকে ছাড়িয়ে যাবে এবং মানুষের চেয়ে আরো অনেক বেশি কাজ করতে পারবে, যার কারণে বলা যায় এটি আমাদের হুমকি। তারপর দেখা যায় স্পাইং এআই নানাভাবে আমাদের উপর নজরদারিতে রাখছে, যার কারণে এটি হুমকি বলা যায়। তার পরবর্তী দেখা যায় বিগ ডিজাস্টার। এআই আমাদেরকে নানাভাবে এআই বড় বিপর্যয় বলা যায় এআই কে, যার কারণে এটি আমাদের বেঁচে থাকার হুমকি। তার পরবর্তী দেখা যায় রিচ গ্যাট রিচার। এআই এর কারণে যারা খুব বেশি ধনী তারা ধনী হতেই থাকে এবং যারা গরিব তারা গরিব হতেই থাকে, কারণ ধনীরা ভালো ব্যবহার করতে পারে এআই, গরিবরা সেটা পারে না, যার কারণে কি আমাদের বেঁচে থাকার জন্য হুমকি বলা যায়। তার পরবর্তী স্লাইডগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি আমার পরের টিমমেটকে আসসালামু আলাইকুম সবাইকে।
নৈতিকতা হচ্ছে সঠিক এবং ভালো কাজের ধারণা। নৈতিকতার মাধ্যমে আমাদের মধ্যে ভালো মনোভাব, সহানুভূতিশীলতা এবং সমাজে একতা বজায় রাখে। এআই এবং নৈতিকতা কিন্তু দুই জিনিস একে অপরের সাথে সম্পর্কিত। কারণ এআই ব্যবহারের মধ্যে যদি আমরা নৈতিকতা বজায় রাখতে পারি, তাহলে কিন্তু ব্যক্তিগত এবং সামাজিকভাবে এটি কল্যাণ করে আছে। এআই এবং নৈতিকতার কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড পজিটিভ সাইড। এআই কিন্তু বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করে, নির্ভুল এবং দ্রুত কাজ করে, যার কারণে মানবিক ত্রুটি হ্রাস করছে। মেক্স থিংস ইজিয়ার। যখন আমরা কোনো তথ্য সংগ্রহ করতে যাই, তখন আমরা কি করি? বই পড়ি, নিউজ পেপার পড়ি, বিভিন্ন আর্টিকেল পড়ি। কিন্তু বর্তমানে চ্যাট জিপিটি আমাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে দিচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে, যা আমাদের তথ্য সংগ্রহ করার কাজটি সহজ করে দিচ্ছে। এবার আছে নিউ আইডিয়াস এন্ড ক্রিয়েশন। এআই বিভিন্ন ভাষার বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ভিডিও অডিও দিয়ে শিক্ষামূলক উপকরণ সরবরাহ করে, এবং এআই চাইতে বিভিন্ন গেমস ব্যবহার করে শিক্ষার্থীদের জানার আগ্রহ দিন আছে। এখন আমরা কয়েকটা নেগেটিভ সাইড আলোচনা করবো। প্রথমত, ক্যান বি আনফেয়ার। এআই কিন্তু আমাদের এআই মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ফেক নিউজ, ফেক ভিডিও তৈরি করতে পারি, যা আমাদের সমাজে ভুল এবং প্রতারণা বৃদ্ধি করছে। এই পরবর্তী হচ্ছে টেক্সট হবে জবস। মনে করেন আপনি কেউ কোম্পানির মালিক, আপনি অবশ্যই চাবেন যে আপনার কাজটা নির্ভুল এবং দ্রুতভাবে যাতে হয়ে যায়। আর এখন যদি এআই আপনার কাজটা নির্ভুল এবং দ্রুতভাবে করে দিতে পারে, তাহলে আপনি কেন একটা মানুষকে হায়ার করবেন সেই কাজটা করার জন্য? তখন এভাবেই অনেক মানুষ এই বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হচ্ছে। এবার হচ্ছে হার্ড টু ব্লেম when things gone wrong। এআই অনেক সময় অস্বচ্ছ এবং জটিল সিদ্ধান্ত নিয়ে থাকে, যার কারণে যার কারণে এটি কেন হয়েছে, কি কারণ হয়েছে এবং এই ভুল বা দুর্ঘটনা করতে কে দায়ী হতে হবে তা জানা খুবই অসুবিধা হয়ে যায়। এর পরবর্তী স্লাইডে চলে যাবো, যা হচ্ছে এআই এথিক্স এন্ড গাইডলাইন্স। ইউ গাইডলাইন্স। এআই সিস্টেম নৈতিক, নিরাপদ এবং কার্যকর ব্যবহার করার জন্য কিছু গাইডলাইন দিয়েছেন। যেমন যখন কোন এআই সিস্টেম ডিজাইন করা হবে, তা যাতে এরকম হয় যে মানুষের তত্ত্বাবধানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এবং এআই সিস্টেমের সিদ্ধান্তগুলো স্বচ্ছ হতে হবে এবং সহজ হতে হবে, যাতে মানুষ এটা বুঝতে পারে যে সিদ্ধান্তটি কেন গ্রহণ করা হয়েছে। এরপর হচ্ছে ইউনেস্কো গাইডলাইন। এআই সিস্টেম মানবাধিকারের প্রতি সম্মান, ন্যায় প্রণয়নতা এবং টেকসই কাজ করার জন্য নির্ধারণ করার জন্য ইউনেস্কো কিছু গাইডলাইন দিয়েছেন। এআই সিস্টেম যাতে আমাদের মানুষের অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করতে পারে, কিন্তু এআই যাতে আমাদের মানবিকতা কোনো লঙ্ঘন না করে, এবং এআই এর মাধ্যমে নেতিবাচক কোনো প্রভাব করে, সেটা যাতে আমাদের প্রতিকারের ব্যবস্থা থাকে। এরপর হচ্ছে গুড ফর সোসাইটি। এআই যাতে আমাদের সমাজের উপর কি ধরনের প্রভাব ফেলছে তা নিয়মিত মূল্যায়ন করতে হবে, এবং সমাজে যাতে উপকারী প্রভাব ফেলে, কোনো নেতিবাচক প্রভাব যাতে না ফেলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং হচ্ছে লিগাল গাইডলাইন্স। এআই ব্যবহারে আমাদেরকে দেশে প্রচলিত বিভিন্ন আইন, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে এআই ব্যবহার করতে হবে। এআই ব্যবহার করার সময় আমরা ব্যক্তিগত যে ডাটাগুলো নেওয়া হয় সেগুলো গোপনীয় সুরক্ষা দিতে হবে, এবং ডাটাগুলো কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে তা ব্যবহারকারীকে জানাতে হবে। এর পরবর্তী স্লাইডে চলে যায়, সেটা হচ্ছে সামারি। এআই অসুবিধা থাকা সত্ত্বেও নিঃসন্দেহে বলা যায় এটা আমাদের সুবিধা, কারণ এআই মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো সহজ হচ্ছে, দ্রুত হচ্ছে। কিন্তু এআই ব্যবহার এই উপকার যাতে আমাদের কাল হয়ে না দাঁড়ায়, সেই জন্য আমাদের নৈতিক ব্যবহার করা উচিত, সঠিক ব্যবহার করা উচিত এবং ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রশ্ন করতে থাকলে আপলোড করতে পারি। ধন্যবাদ ব্যবস্থাপনা বিভাগকে। আমাদের এই পর্বে হচ্ছে প্রশ্ন এবং উত্তর পর্ব। আমাদের যাদের প্রশ্ন আছে তারা আমাদের পার্টিসিপেন্টদেরকে প্রশ্ন করতে পারে।
এটাও প্রশ্ন না, জাস্ট আমার জানার বিষয় আর কি, মানে ওটা দ্রুত স্কেপ করে যাওয়াটা আমি ক্যাচ করতে পারিনি। এই যে দুইজন বিজ্ঞানী এআই সম্পর্কে যে মন্তব্য করেছে, মন্তব্যগুলো ও যেমন উল্লেখ করে না, জাস্ট নাম বলছে, উল্লেখ করে না, এগুলো কি মন্তব্যগুলো কি একটু জানালে উপকৃত হবে। মন্তব্যগুলো কি ছিল? মন্তব্যগুলো ছিল যে প্রথমত এলন মাস্ক কিভাবে মানে এআই যদি এবং কেন ধ্বংসের সম্মুখীন হতে পারে এটা সম্পর্কে বলেছিল যে এআই একটি শয়তান জাগ্রত করতেছে যেটি মানুষ এবং কিশোর হতে পারে। এরপর স্টিভেন হকিং বলছিল যে কি এআই কিভাবে মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এবং কেন হতে পারে সেটি সম্পর্কে একটা ছোট যুক্তি দিয়েছিল। কি কি বলছে ওরা নেগেটিভ যুক্তি দিয়েছিল। না না, এটা কি, এটা বলা যাবে না, এটা ছিল তো, মানে ওটা নাই আর কি। স্পিচে রাখলে আমি জাস্ট যুক্তিগুলোকে শর্টে বোঝানোর চেষ্টা Elon Musk তো এই কথাটাও বলছে যে human being should be merged with AI. কিন্তু স্যার ওই স্লাইডগুলোতে নেগেটিভ যুক্তি ছিল তো ওর জন্য আমি নেগেটিভ যুক্তি রেখেছি। ধন্যবাদ। Another question? আচ্ছা, আপনারা একটা জিনিস দেখিয়েছেন, চিকটিকে দেখিয়েছেন, যেটা হচ্ছে জেনারেল এআই এর একটি সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু যে আমরা জানি জেনারেল এআই এখনো রিয়েল লাইফে এক্সিস্ট করে না, তাহলে এটি কিভাবে আমাদের ক্ষতি করতে পারে? ক্ষতি করতে পারে তা না, আমরা বুঝতে চাইছি যে এটা একটি বাস্তব উদাহরণ সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে। আমরা তো এটা বলে যাচ্ছি এটা বর্তমান দুনিয়াতে আছে। হ্যাঁ, বলা হয়েছিল যে এটা আমাদের খুব অনেক আমরা তো কি আর মানে বলা হয়েছিল যে বাস্তব একটি সিনেমাতে দেখানো হয়েছে। Any other question? Any question? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন? ধন্যবাদ প্রস্তাবনা বিভাগকে তাদের সুন্দর এবং সাবলীল উপস্থাপনার জন্য। আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতার এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি অর্থনীতি বিভাগকে। অর্থনীতি বিভাগ এরপরে প্রস্তুত থাকবে ইংরেজি বিভাগ। প্রস্তুত থাকবে ইংরেজি বিভাগ। ইংরেজি বিভাগ প্রেজেন্টেশন দাও। ওকে, এই পর্যায়ে উপস্থাপনা নিয়ে আসছে অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগ প্রস্তুত। ওকে, ভবিষ্যতের এআই কি আমাদের সাথে লড়াই করবে নাকি আমাদের হারিয়ে দিয়ে নিজেরাই পৃথিবীর প্রতিনিধিত্ব করবে? কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি জিনিস যা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের সাথে লড়াই করবে নাকি আমাদের হারিয়ে দিয়ে নিজেরাই পৃথিবীর প্রতিনিধিত্ব করবে? স্লাইডে যাও না, স্লাইডে যাও, নেক্সট স্লাইড যাও। সাইড চেঞ্জারটা খুলে একবার লাগে না। মেনু দাও না, ঠিক আছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের সাথে লড়াই করবে নাকি আমাদের হারিয়ে দিয়ে নিজেরাই পৃথিবীর প্রতিনিধিত্ব করবে? এমন দুশ্চিন্তা থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে শিখছে
এই লালন পালন গুলো কিভাবে হচ্ছে? হয়তো মাথায় একটি প্রশ্ন আসতে পারে, একটি প্রযুক্তি কিভাবে লালন পালন করা সম্ভব? কিন্তু এ কারণে এটা এআই সবচেয়ে স্পেশাল, কারণ এআই জানে কিভাবে একটি তথ্য, একটি সমস্যার সমাধান করতে হয়, জানে কিভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, এবং সে জানে মানুষের মতো করে, জীবের মতো করে বারবার একটি জিনিস প্রচেষ্টার মাধ্যমে শেখা এবং নিজের ভুলগুলো সংশোধনের মাধ্যমে সে নিজেকে নিয়ে গিয়েছে এক অন্য মাত্রায়। কিন্তু একটা আশঙ্কার বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লব আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মতো হতে যাচ্ছে না তো, যার প্রথম ভাগে এর ব্যবহার, এর সদ্ব্যবহার হলেও কিন্তু শেষ দিকে এর ফলাফল, এর অপ্রয়োজনীয় ফলাফল এবং অতিরিক্ত ফলাফল দেখে আমরা এর ফলাফল, অপ্রয়োজনীয় ফলাফল দেখে আমরা বুঝতে পারছি এটি আমাদের অনেকভাবেই ক্ষতি করছে। এমনই ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার যদি লাগামহীন ব্যবহার চলতে থাকে, তাহলে একটি সময় এসে আমাদের অনেক বেশি এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য করবে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার আমাদের জন্য অপরিহার্য। এই ধারাবাহিকতায় আজকে আমাদের উপস্থাপনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা। উপস্থাপনায় অর্থনীতি বিভাগ থেকে আমি মোহাম্মদ সাজিউর রহমান, আছেন আসমা ইসরাত ও খুবাইব কাদের, ও সহযোগিতায় আছেন আফরিন ফেরদৌস ও ইফাত জাহান রূপা। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তি যখন কৃত্রিম উপায়ে একটি কম্পিউটার কিংবা একটি যন্ত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন যন্ত্রটি ঠিক মানুষের মতোই করে ভাবতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে, আর তখনই আমরা তাকে বলে থাকি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম কোনো একটি নির্দিষ্ট সময় না হয়ে থাকলেও এর উন্নতি ও অগ্রগতি দেখা যায় 1950 সালে। আর বর্তমানে বছরগুলোতে আমরা এর আকস্মিক অগ্রগতি দেখছি। বিশ্বব্যাপী 42% ব্যবসায় এআই টুলস ব্যবহার করা হচ্ছে এবং 4 বিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ সিরি ও অ্যালেক্সার মতো এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে। দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার একটি জরিপে দেখা যায় পৃথিবীর শক্তিধর দেশগুলোর মধ্যে এআই ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষদের মধ্যে এআই সম্পর্কে আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর শীর্ষে আছে ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও আমেরিকা। এর শতাংশের হার যথাক্রমে 75, 67, 57, 56 ও 40%। শুধু বহির্বিশ্বে নয়, বর্তমানে বাংলাদেশেও তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আলাপচারী, বঙ্গচ্যাট, বাংলাবট, যা মূলত বাংলা ভাষাভাষী মানুষদের প্রশ্ন উত্তর দিয়ে সহযোগিতা করে থাকে। এছাড়া আছে কৃষকদের জন্য ক্রপ এআই, যা কৃষকদের ফসল সম্পর্কে তথ্য দেয় এবং আগাম করণীয় সম্পর্কে জানিয়ে দেয়। এই শক্তিশালী এআইটি তৈরির পিছনে কয়েকটি ধাপ থাকে। প্রথমত, এআইটির উদ্দেশ্য অনুযায়ী বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয় এবং তথ্যগুলোকে প্রক্রিয়াজাত করতে হয়। এর পরবর্তীতে একটি উপযুক্ত অ্যালগরিদম আমাদের চুজ করে তার মধ্যে তথ্যগুলোকে প্রবেশ করিয়ে দিতে হয়। এরপরে এআই সেই তথ্যগুলোকে নিজেই শিখতে থাকে এবং নিজের মান উন্নয়ন করতে থাকে। সর্বোপরি এই আইটি সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাইয়ের মাধ্যমে মধ্য দিয়ে জন্ম নেয় একটি এআই সিস্টেমে। Trust in what is genuine and what is not. Just scary good videos that have gone viral. We have now reached a state where the impersonations are extremely well done, extremely hard to detect. আমরা যে ভিডিওটা দেখলাম, একইভাবে একটি ভিডিও চিন্তা করুন যেখানে একজন রাজনীতিবিদ এমন কিছু বলছেন যা তিনি আগে কখনোই বলেননি, অথবা একজন অ্যাক্টিভিস্ট কিংবা ধরে নিব একজন নায়ক কিংবা নায়িকা এমন কিছু স্বীকার করছেন যা তিনি কখনোই করেননি। ডিপফেক এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা অডিও ও ভিডিওকে ম্যানিপুলেট করে তৈরি করে অসংখ্য ফেক ভিডিও, যার ফলে সমাজে মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে মানহানির মতো ঘটনা এবং রাজনৈতিকভাবে সৃষ্টি হতে পারে অস্থিরতা। তাই এআই ব্যবহারের নৈতিকতা যেমন আমাদের জন্য কল্যাণকর হতে পারে এবং এর অনৈতিক ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর।
2023 সনের 19 জুলাই। হঠাৎ হাজির অপরাজিতা। তবে চ্যানেল 24 সন্ধ্যা 7টার বুলেটিনে সংবাদ পাঠ করেন এই অপরাজিতা। তবে ইনি কোনো মহিলা উপস্থাপিকা নন, বরং ইনি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা, যার নাম রাখা হয়েছে অপরাজিতা। এটি দেখে আমাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের দেশের কর্মক্ষম জনগোষ্ঠী বেকার হয়ে পড়ছে না তো? দোষ গুণ নিয়েই তো মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তাও তাই। উপস্থিত সকলকে আমার সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার উপস্থাপনার অংশ শুরু করছি। কৃত্রিমতায় মোড়া এই প্রযুক্তি কি শুধুই দানব, নাকি ভরসা রাখলে, অপেক্ষা করলে সপুরে মেওয়া ফলবে? কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে পাল্টে যাচ্ছে অর্থনীতির আঙ্গিক ও কাজের ধরন। নানা উদ্ভাবনী প্রযুক্তি বিশ্ব আপন করে নিলেও কৃত্রিম বুদ্ধিমত্তা চক্ষুশূল হয়ে উঠেছে অনেকে। তবে এর অনেক ক্ষেত্রে অবদান রয়েছে ইতিবাচক ভাবে। এগুলো হলো: 1. শিক্ষা ব্যবস্থা। সঠিক উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে শিক্ষার্থী এবং শিক্ষকগণ অনেক উপকৃত হয়। যেমন চ্যাটজিপিটি ইডুতে লেখার ব্যাখ্যা, কোডিং এবং গণিতের বিভিন্ন সমাধান পায় শিক্ষার্থীরা। আবার ডেটা অ্যানালাইটিক্স, কোডিং, ডেটা অ্যানালাইটিক্স প্রভৃতি বিষয়ে অবদান রয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্যাম্পাস গাইড হিসেবে ব্যবহার করছে চ্যাটবটকে। এই চ্যাটবট শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের দিক নির্দেশনা দিতে না দাঁড়া ওই প্রজেক্টের এটা অফ করে আবার অন করতে হবে। এটা অন, এটা সমানে আবার কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম যেহেতু শিক্ষার্থীদের দক্ষতা বিশ্লেষণ করতে সক্ষম, সেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের এটি নিজস্ব গতিতে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, স্বাস্থ্যসেবা। কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বিশেষ গুণ হলো ইমেজ শনাক্তকরণ। এটি সফলভাবে সিটি, এমআরআই ইত্যাদির ইমেজ শনাক্ত করতে পারে। ফলে আলজাইমার ডিজিজ, শ্বাসনালী ও শ্বাসযন্ত্রের ক্যান্সার, স্তন ক্যান্সার, ওভারি ও প্রোস্টেট ক্যান্সার সহ অনেক ক্যান্সার সহজে নিরূপণ করা যায় ঝামেলা ছাড়াই। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তার দিকে পিছিয়ে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা। উদাহরণস্বরূপ, মাই অ্যাঙ্গা নামক একটি অ্যাপ কেনিয়ার পশুপালকদের খরার জন্য প্রস্তুত করতে সহায়তা করে। বৈশ্বিক আবহাওয়া স্টেশন ও উপগ্রহ থেকে মোবাইলের মাধ্যমে তথ্য পাঠিয়ে পশুপালকদের নিশ্চিত করে। ফলে সবুজ চারণভূমির খোঁজে ঘন্টার পর ঘন্টা তাদের সময় বাঁচাতে পারে। 4. সড়ক ব্যবস্থাপনা। বিশ্বের বেশিরভাগ দেশে ম্যানুয়ালি ট্রাফিক লাইটের মাধ্যমে সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। উন্নয়নশীল দেশগুলোতে এর অবস্থা আরো নিচের ধাপে, যা হাতের ইশারায় ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এতেও অবদান রাখতে সক্ষম হচ্ছে। 5. ব্যবসা খাতে উন্নয়ন। ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্তকে বিশ্লেষণে অনেক অবদান রাখছে এই যুগোপযোগী আবিষ্কারটি। এআই
এআই চ্যাটবট গুলো ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এআই চ্যাটবট গুলো অনুসন্ধান পরিচালনাকারীদের অনেকভাবে সহায়তা করছে। একটি দ্বীপের অর্থনীতির বুদ্ধিমত্তাকে সৌভাগ্যের কারণ বলা হচ্ছে, কারণ এটি অর্থনীতির বিভিন্ন খাতে অবদান রাখার জন্য। যেমন একটি দ্বীপের এসব দেখে কবি যথার্থই বলেছেন, মানুষের নিজ হস্তে বানানো পুতুল, জ্ঞান বুদ্ধিতে হবে মানুষের সমতুল। মানুষের মতোই নেবে সিদ্ধান্ত, ন্যানো সেকেন্ডে ভেবে নেবে সব বৃত্তান্ত। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমি নৈতিকভাবে ব্যবহার না করি তাহলে ড্রোন পরিণত হতে পারে ক্ষেপণাস্ত্রে, ফেক বা ভুয়া ভিডিও দিয়ে করা হতে পারে জনমতকে বিভ্রান্ত, এবং কোনো চালকবিহীন গাড়ি দিয়ে সংঘটিত করা হতে পারে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা। এই কারণে অবশ্যই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নৈতিকভাবে ব্যবহার করার জন্য গুরুত্বটা অনুভব করা উচিত। আমরা এখন দেখবো যে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ গুলো কি কি। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ বলতে যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলোই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করি। তো আমরা সময়ের স্বল্পতার কারণে বেশ আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, চ্যালেঞ্জগুলো, নৈতিকতা আমরা এখানে আলোচনায় এনেছি। প্রথমে আমরা আসি পক্ষপাতিত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই, তা যেহেতু অ্যালগরিদমের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে, এজন্য দেখা যায় তা অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়ে থাকে। আমরা একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি যা হচ্ছে ইমেজনেট। এর কাজ হচ্ছে ছবি শনাক্ত করা। এখন এটি ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে এটি সাদা বর্ণের মানুষের ছবি যতটা সূক্ষ্মতার সাথে শনাক্ত করতে পারে, শ্যামবর্ণ বা কালো বর্ণ মানুষের শনাক্তের ক্ষেত্রে এটি ভুল তথ্য দিয়ে থাকে বা শনাক্ত করতে অনেক সময় ব্যর্থ হয়, যার কারণে এটি একটি ভয়ঙ্কর বিষয়। তারপর অ্যামাজন তাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে সিভি বাছাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে অ্যামাজন যে সফটওয়্যারটি ব্যবহার করে এআই ট্রেন, সেটি পুরুষদের সিভিটা ভালো মতো বাছাই করতে পারে, নারীদের সিভিটা সেটা বাছাই করতে পারে। এরপর আমরা আসি শক্তি ভারসাম্য। এটি একটি খুব চমৎকার বিষয়। শক্তি ভারসাম্য বলতে বোঝায় যে পৃথিবীর বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শক্তির সমতাই হচ্ছে শক্তি ভারসাম্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার বিভিন্ন সময়ে বিঘ্ন ঘটছে বা ব্যত্যয় ঘটছে। এর ফলে দেখা যাচ্ছে যেগুলো বড় প্রতিষ্ঠান, অ্যামাজন, আলিবাবার মতো প্রতিষ্ঠান, তারা এআই ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তার প্রতিযোগী অন্য প্রতিষ্ঠান থেকে হাজার গুণ যোজন এগিয়ে যাচ্ছে, যার ফলে অন্যরা তাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না। এর ফলে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্য বা প্রতিপত্তি বিস্তার হচ্ছে। এখন অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই জন্য পিছিয়ে পড়ে যাচ্ছে, প্রতিযোগিতায় টিকতে পারছে না। এরপর আমরা আসি গোপনীয়তা। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, কেননা এর ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্ন হয়। এখন দেখা যাচ্ছে আমরা একটি এআই ট্রেন্ড অ্যাপের কথা বলছি, সেটি হচ্ছে বার্বি। এর কাজ হচ্ছে ছোট বাচ্চাদের সাথে কথা বলা। এখন এটি কথা বলার সময় কোন ভিত্তির উপর কথা বলছে, কি কথা বলছে, এটা আমরা জানি না। তারপর আরেকটি ভয়ঙ্কর বিষয় আমরা দেখাতে চাই, যেটি 19 মে যমুনা টেলিভিশনে দেখা গেছে যে মাত্র 12 সেকেন্ডে $25 মিলিয়ন ক্রিপ্টো চুরি করেছে দুই ভাই। উনি কিভাবে চুরি করেছে? এর পিছনে ছিল একটি এআই ট্রেন্ড অ্যাপ যেটি সেকেন্ডে 3000 স্প্যাম মেসেজ পাঠাতে পারে। এবার আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলেই ক্ষান্ত হব না, আমরা এটার সমাধান কি তাও দেখিয়ে যাব। আমরা একটি ভিডিও দেখতে পারি। এটিকে বলা হয় পরকিউপাইন ডিফেন্স থিওরি। এটি সাধারণত আন্তর্জাতিক সম্পর্কের একাডেমিক ডিসকোর্সে ব্যবহার করা হয়। এটি এখানে কিভাবে জড়িত? এখানে আমরা দেখতে পাচ্ছি সজারুটি তার শরীরের কাঁটা ব্যবহার করেই তার বাঘের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে। ঠিক তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে, নিজেদেরকে এই নিরাপত্তাটা নিশ্চিত করে ওই ক্ষতিকারক দিকগুলো আমাদেরকে ওই বাঘের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এই জন্যই আমরা এই ডিফেন্স থিওরিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যথাযথভাবে ব্যবহার করে এর সর্বোচ্চ উপকারটি পেতে পারি। দ্বিতীয়ত, সচেতনতা ও প্রশিক্ষণ।
আমরা বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে উপেক্ষা করার সুযোগ নেই, কিন্তু এর যে ভালো দিকগুলো আমরা মানুষের মাঝে প্রচার করব এবং এটি কিভাবে নৈতিকতার সাথে ব্যবহার করা যায় সেই বিষয়টি আমরা সবাইকে সচেতন করব এবং এর জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, যার ফলে আমাদের মানুষ সচেতন হতে পারে এবং প্রশিক্ষণের আওতায় এসে যথাযথভাবে এর ব্যবহার করতে পারে। এরপর আমি একটু সময় নিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু পিছনে চলে গিয়েছি। হ্যাঁ, এরপর আসছে আমাদের আইন ও নিয়ম নীতি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশ এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করছে। সম্প্রতি ইতালি নৈতিকতার প্রশ্ন তুলে চ্যাট জিপিটি কে নিষিদ্ধ করে এবং এর জন্য আইন প্রণয়ন করে। আমরা এর জন্য জাতিসংঘের একটি দৃঢ় পদক্ষেপ দেখতে পারি এবং জাতিসংঘ যদিও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য ড্রোন ব্যবহারের উপর বিভিন্ন চুক্তি করেছে, এনপিটি, সিপিটি, স্টার্ট, সল্ট, এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন চুক্তি তারা করতেই পারে এবং আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাবো এবং খুব ভালো দিক বিবেচনা করে এটি গ্রহণ করব। সবশেষে বলতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমাগত অগ্রগতি বৃদ্ধি করবে কি মানুষের দুর্গতি? মনে জাগে ভীষণ ভয়, কৃত্রিম বুদ্ধিমত্তার হাতেই কি হবে মানুষের ক্ষয়? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা এখন ধন্যবাদ প্রশ্নোত্তর পর্বে যাব। এই পর্যায়ে প্রশ্ন উত্তর করব। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আমার বিচারক স্যাররা কোনো কিছু? আমি একটা প্রশ্ন করি। Sure, sure. হচ্ছে যে এই যে এখানে সজারু এবং বাঘের যে লড়াই, এখানে কৃত্রিমতা কোনটা বা আমরা কোনটা? সজারু না বাঘ? স্যার, আমরা ওইটা বুঝাই স্যার, আমরা বুঝাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা সজারুতা। আমরা এটা ব্যবহার করার ক্ষেত্রে সজারুর মতো নিজেদের টাকা ব্যবহার করে বাঘের আক্রমণ থেকে যাতে প্রতিরোধ করতে পারে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে সজারু কাটাটার মতো, অর্থাৎ এটা আমাদেরকে নিরাপদ ব্যবহার করার যে প্রক্রিয়া সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপাতত যেহেতু জাতিসংঘ বা বিশ্বের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান এটার এখনো কোনো নিয়ম নীতি প্রণয়ন করেনি বা এটা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেনি। এটা ঠিক আছে, সজারু আক্রমণ করছে। এখন সজারুর জায়গায় যদি একটা হরিণ হতো তাহলে কি অবস্থা হতো? তাহলে সে কিভাবে তখন তার এই থিওরিটা আসতো না স্যার। তার মানে আমাকে বুঝতে হবে যে আসলে আমি যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা ইতিবাচক বা নেতিবাচক সেটা দুটো সাইডে থাকবে। জি, অবশ্যই। কিভাবে আমরা ব্যবহার হ্যাঁ, জি স্যার, সেটা হচ্ছে বিষয়। স্যার, এই জন্য আমরা ইতিবাচক দিকও দেখিয়েছি, নেতিবাচক দিকও দেখিয়েছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে সুন্দর সাবলীল। এটা একটু বলি, আমরা তিনজন মূল ইয়াতে উপস্থাপনা ছিলাম এবং অন্য দুজন আমাদের সহযোগিতায় ছিল, এই জন্য আমরা ওকে, ধন্যবাদ। সুন্দর একটা দলীয় কাজ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি ইংরেজি বিভাগকে। ইংরেজি বিভাগের পার্টিসিপেন্ট হ্যালো। ওকে, ইংরেজি বিভাগ প্রস্তুত? ইংরেজি বিভাগ তোমরা কি প্রস্তুত? ওকে, ইংরেজি বিভাগ শুরু করো। Assalamualaikum. Respected judges, distinguished guests, and fellow learners. A very good morning to all. Me and my group members are representing Department of English of Government City College, Georgia. In our group,
I'm the group leader Ummi Salma and my other speakers are the Afrin and Mohammed Abdullah. Today, artificial intelligence is one of the most recognizable and remarkable inventions in science. But some issues are always keep in our mind. Is AI is real intelligence? Is there anyone behind it? Is there any quality in it? Well, today's presentation discuss about these curious things, and that is artificial intelligence and quality. Let's know about the key points of our session. Artificial intelligence and its applications, principles of artificial intelligence, morality and why morality matters in AI, artificial intelligence in day-to-day life. Let's move on to the main point. Artificial intelligence is a computer science which focuses on creating systems performing tasks which require human intelligence. Artificial intelligence is like a mirror. It reflects our intelligence but in a different way. These systems are doing many complex tasks such as reasoning, solving problems, and making decisions. Let's move on to the next slide. The bulk of artificial intelligence in 1950 century, when the pioneers like Alan Turing and John McCarthy doing their theoretical groundwork. The famous Turing test in 1950, when John McCarthy used the term artificial intelligence in 1946. And now we discuss about the applications of AI. Personalized shopping experience is one of the most famous applications in our everyday life, and this consume our time, and this sector are related e-commerce. Healthcare, medical image analysis, identify disease, personalized treatment plans, patient monitoring, and another thing is wonderful applications are related in our medical science. In retail sector, we already know about recommendation systems and safety. In our manufacturing side, we also know about inventory management and safety management. AI application uses a very wider rules in self-driving cars. It increases the road safety and reduce the traffic blocking. Business marketing. Social media platforms, data analysis, and social media content sharing is another most famous application of AI. Let's move on to the next slide. AI was invented to tackle a wide range of challenges. AI instantly identifies the bias and discrimination and raise awareness. AI is related in our privacy issues also. The ultimate goal is to create intelligent system which understand able to and able to maintain the complex environment. Now we discuss about the applications of AI. AI exceptionally well suited for repetitive jobs. It don't get tired or bored. It's constantly performing the overall task. It also invented the new inventions. Our daily life, we related some applications and we already know about AI applications directly connected these applications and such as smartphones, camera features for face recognition, image enhancement, etc. Reducing human error. AI reducing human error many times and it plays a vital role. And these increase human capabilities and support the decision making. Faster decision. AI is famous for faster decisions. It's making the faster decisions which helps our human life and it improves the effectively and efficiency. Ultimately, these systems are designed for benefiting society. Thank you very much for your great attention. Now I would like to invite my next speaker for their free to discuss about more relevant topics. Thank you.
morality and its effects on artificial intelligence. So without further delay, let's start. Before these things, we have to know what is morality. Morality standards about what is wrong and right, or what is evil and good. Now I would like to discuss about how does morality matter in artificial intelligence. Morality is important for people to make good decisions. Artificial intelligence can't really do what best for people or follow moral rules on its like a puzzle. People who make the artificial intelligence false programmers have to tell it what to do by giving it rules to follow. If programmers have the morality, then artificial intelligence also go with the good too. My previous team members have already said a lot of things about artificial intelligence. Now I would like to say more elaborate things with graph and flow. These graph and charts show us how business industries is adopting artificial intelligence and how much it is costing for using artificial intelligence. As the graph we can see, healthcare industry is the most. As the graph industry, healthcare industry is the most adoption artificial intelligence. As a graph we can see, healthcare industry is the adoption of artificial intelligence among most other industries, less than 80%. However, transportation is the lowest artificial intelligence consuming industry is just about 40%. Education and manufacturing adoption rate of artificial intelligence is negative. Education and artificial intelligence is being used in 50%, whereas manufacturing is less than 60%. In retail industry, artificial intelligence is being used less than finance industry because finance industry is less than 60%, whereas retail is just about 50%. This graph is surveyed by Gartner and Corporation in March 2023. Let's move to the next slide. Here is a line graph about invested money in artificial intelligence. In the peak time, at the first sight, we can see 2023 is the peak year where most money are invested in artificial intelligence. In that year, $100 billion are invested. Let's overview the graph. In 2015 to 2017, there is a slight growth of investment. In this total period, $53 billion are invested. After that, in 2018, adoption invested in artificial intelligence hit $20 billion. From that, it has drastically grown from 2019 to 2023. In this total period, $310 billion are invested in global for artificial intelligence. As we are talking about the artificial intelligence, certainly we can say that it is for the betterment of society. Artificial intelligence can't replace humans, but we can neglect the fact that artificial intelligence can do what can't human beings. Let's move to the bigger side. When a software called ChatGPT was launched, everyone got afraid and think that they will lose their job. But they didn't think they will use artificial intelligence to create more powerful speech. Here is the difference why we shouldn't use artificial intelligence and why shouldn't we operate artificial intelligence and create more powerful speech. Here I have mentioned the positive side of artificial intelligence. There are some barriers that will be discussed by my next team member Abdul. So I'd like to call my next team member Abdul to move forward with the topic. Thank you all for your attention. Assalamu alaikum. Good morning, everyone. I'm Mohammad Abdul Awad. I'm cordially thankful my previous team member, Fatih Afiq, for inviting me on this day to discuss about the next part of the presentation. We have seen about AI and morality. Now I'll discuss some more relevant topics to the presentation. We use AI in our daily lives even without knowing it. At first, we can see navigation apps like Google Maps, which help us to go to the desired destination. Then comes rideshare, which allows a number of people to use the same vehicle to get to the nearby destination. After that, we see facial recognition. That means when a face record in any component, then that component will recognize that face, not others. Afterwards, smart assistant like Google Assistant, which help us to know about the time and weather outside, like human. After that, we also play some music for us according to our taste.
After that, media recommendation like YouTube Music. However, we search for anything. Then comes everything related to that topic according to our taste. Lastly, we see autonomous vehicle, which means it's moved by itself without human. All these things are the functions of AI which advance our life too much. Let's move on the next slide. Here you can see a famous AI tools named ChatGPT. Show the video to see how ChatGPT provides the correct answer of any question asked by the user. Let's go to the next slide. Through the video, you'll see AI tools named Speed. Through the tool we make audio video from the text within some time, which saves our time. It's also the function of AI. So far we've seen the functions of AI in our daily life. But we have to remember one thing, that AI also has bad side. We see here the risk of AI. Firstly, as AI becomes more complex, there is a risk of being hacked, which the security threats. Then, as AI can accept and analyze more personal data, which destroys the privacy, which is also a concern for our human being in near future. After that, AI creates inequality because automation system can lead to us some job being replaced by the machine. After that, we cannot rely on AI system too much because over-reliance on AI without proper human instruction could lead to the errors. Lastly, AI distracts our decision making by providing the irrelevant suggestion alone. Here we can see an example of risk of AI. So the video will see how AI is used wrongly through the human. It's called the deepfake making video. Now I will discuss what to do to free from the negative aspects of AI. Firstly, for this we have to answer these questions. The first answer will be no, because AI has no ability to think about what is moral or what is immoral, because it totally depends on its data which is inputted by human. After that, as AI makes by human or designed by human, so human brains will have to be ensured that what should be allowed to AI or what should not be allowed to AI, and our filter should be put to be AI, that AI neither accept nor express anything bad which is embarrassing for human being. AI accepts only the good things, only then AI behaves morally. Thank you for your great attention. Now I would like to invite my team members for the Q&A part. If you have any relevant questions, please ask us, we will answer it. Question please. Any question? No question. ধন্যবাদ ইংরেজি বিভাগকে তাদের সুন্দর প্রেজেন্টেশন। Thank you again. Thank you again for your great attention with so patiently. Okay. এই পর্যায়ে আসবে রসায়ন বিভাগ। আমরা এর মধ্যে 5 মিনিটের একটা বিরতি দিচ্ছি। রসায়ন বিভাগ প্রস্তুতি নেবে। এর মধ্যে আমাদের বিচারকদের সম্মতিতে আমরা 5 মিনিটের টি ব্রেক। রসায়ন বিভাগের পরে হচ্ছে পদার্থবিদ্যা।
মার্টিনেল ভাই মার্টিনেল ভালো ধরো হ্যাঁ সিস্টেম ভালো দিচ্ছে ভালো শুরু করতে পারি। আমরা বিরতির পরে আবার শুরু করতে যাচ্ছি আমাদের এই পর্যায়ে রসায়ন বিভাগের উপস্থাপনার জন্য আহ্বান জানাচ্ছি। কলেজ কর্তৃক আয়োজিত আজকের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে রসায়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ সকলকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা এই বিষয়টিকে ধারণ করে সরকারি সিটি কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে রসায়ন বিভাগের উপস্থাপনায় আমি আছি সায়েদ আল হোসেন রাফি। আমার সাথে সহযোগী হিসেবে আছে
রোহানা কানুন লাবণ্য এবং রুবেল আহমেদ। তাছাড়াও আমাদের সাথে আরেকজন আছে যে আমি আর আপনার মতো না, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা যাকে জেনারেট করা হয়েছে এবং যাকে আপনারা একটু আগে স্ক্রিনে দেখতে পেয়েছেন। মাঝে মধ্যে এর মাঝখানেও ওনাকে আপনারা দেখতে পাবেন, সে হচ্ছে অ্যালিসা। আজকের বিষয়টিকে অর্থবহ করতে যেই বিষয়টা জানা অত্যাবশ্যক সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তাহলে এখন যাই কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞায়। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা শক্তি বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে স্বয়ংক্রিয়করণে নিয়ে আসা, অর্থাৎ যান্ত্রিক উপায়ে এটাকে কাজে লাগানো, সেটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শুরুটা কিভাবে হয়েছে। এখন দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা কারো একক সৃষ্টি নয়, কিংবা কেউ একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করেনি। অ্যালান টুরিংকে প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রমাণ করা হয় 1950 সালে। তিনি একটা টুরিং টেস্ট বা টুরিং পরীক্ষা করেছিলেন এবং এটাই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি স্থাপন করেছিল। এই জন্য অনেকে অ্যালান টুরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলেন। কিন্তু দেখা যাচ্ছে 1956 সালে এসে জন ম্যাকার্থি নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করেন এবং তিনি 1956 সালে ডার্টমাউথ কলেজে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার উপর প্রথম সম্মেলন আয়োজন করেছিলেন, যার কারণে ওনাকেও অনেকে জন ম্যাকার্থিকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলে থাকেন। এরপর আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে একটু জানতে হবে। আসলে শিল্প বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লব, বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব চলছে। আর চতুর্থ শিল্প বিপ্লব সেটা যদি আমরা বলি তাহলে এটা হলো যে আধুনিক স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থায় যে একটা স্বয়ংক্রিয়করণের চলমান প্রচেষ্টা, সেটাকে কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়। এবং চতুর্থ শিল্প বিপ্লবে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে বা শিল্পের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থায় যে একটা স্বয়ংক্রিয়করণের প্রচেষ্টায় আছি, সেটাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের মূল বিষয়, যার দরুন আজকের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নয়নের পেছনে উঠে পড়ে লেগেছে। আবার আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি একটু দেখো। প্রথমেই আসি শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগান্তকারী প্রভাব ফেলেছে। সেটা হচ্ছে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের পাশাপাশি বড় একটা সহায়ক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর যদি স্বাস্থ্য সেবার কথা বলি তাহলে দেখেন স্বাস্থ্য সেবায় একদম রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, এমনকি রোগীর যে সেবা যত্ন, এসব ক্ষেত্রে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে। তারপর যদি আসি কৃষি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্তমানে সারা বিশ্বে কৃষি ক্ষেত্রে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে চলে এসেছে ডাক্তার চাষি। আপনার ডাক্তার চাষির মাধ্যমে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। আপনার উদ্ভিদের ক্ষেত্রে তাপমাত্রা কতটুকু লাগবে কিংবা কতটুকু আর্দ্রতা রয়েছে, এগুলো সবগুলো আপনার ডাক্তার চাষির মাধ্যমে জানতে পারবেন। এরপর যদি বলি পরিবহন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, দেখেন এটাকে আমরা এক কথায় যদি বলি সেটা হচ্ছে অটোনোমাস ট্রান্সপোর্টেশন। এখানে নেভিগেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি আপনার ডেস্টিনেশন সেট করেন তাহলে আপনার যে যানবাহন আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আবার যদি বলি ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলাদেশে অনেকগুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে তাদের কাছে। এরপর হচ্ছে বিনোদনের ক্ষেত্রে এখন বাচ্চাদের সঙ্গী হয়ে পড়েছে রোবট, এবং তাছাড়া বিভিন্ন ভিডিও গেমস রয়েছে যেগুলো তারা বাচ্চারা সময় কাটাচ্ছে এবং তাদের বিনোদনটাকে আরো প্রফুল্ল করছে। মহাকাশ গবেষণায় কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। তারপর যদি বলি যুদ্ধ ক্ষেত্রে, ইদানিং এই যে রাফাইল যে দখলদারি ইসরায়েল গণহত্যা চালালো, সেখানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। তারা সেটা স্বীকার করছে এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এরপর যদি বলি বাংলাদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চলছে, যদিও আমরা অনেক পিছিয়ে রয়েছি। বর্তমানে হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন ব্যবস্থা, এই যে এখানে কিন্তু বিশদভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। আর বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে তার মধ্যে শুরুতে রয়েছে বেসিস, তারপরে বাংলাদেশ হাইটেক ফার্ম অথরিটি এবং আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার আজকে আমরা বর্তমান যুগে রয়েছি। এবং এরপরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই নৈতিকতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার
দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হিবা খানকে। আসসালামু আলাইকুম, আমি রুনা। ইতিমধ্যে আমার পূর্ববর্তী প্রেজেন্টার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন তথ্য প্রদান করেছে। এবার আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা দেখব। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা বলতে গেলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আরো কৃত্রিম ভাবে প্রবেশ করবে। প্রথমে আসে ডেটা মাইনিং। ডেটা মাইনিং হলো কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র। ভবিষ্যতে ডেটা মাইনিং এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এক যুগান্তকারী ভূমিকা রাখবে। তারপর স্বাস্থ্য ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে স্বাস্থ্য ক্ষেত্র আরো এগিয়ে যাবে। নিরাপদ ও নজরদারি বর্তমান বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিরাপদ ও নজরদারিতে এগিয়ে যাবে বলে আশা করছেন গবেষকরা। ন্যানো টেকনোলজি 1 মিটারকে 100 কোটি ভাগে ভাগ করার পর এক ভাগকে আমরা ন্যানোমিটার বলে থাকি। এটি বিগ ন্যানো শব্দ থেকে উৎপত্তি। ন্যানো টেকনোলজি ব্যবহার করে সূক্ষ্ম কাজগুলো সম্পন্ন করা হয়। ভবিষ্যতে ন্যানো টেকনোলজির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এগিয়ে যাবে বিশ্ব। অটোমাস ট্রান্সপোর্টেশন বলতে ব্যাটারি চালিত একটি পরিবহন ব্যবস্থা যেখানে চালকবিহীন বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয়। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অটোমেশন ট্রান্সপোর্টেশনও এগিয়ে যাবে। এছাড়াও মহাকাশ গবেষণা, যুদ্ধক্ষেত্র, পরিবহন ক্ষেত্রে, পারমাণবিক গবেষণা, শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন বিশ্বে কত রকমের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে বা আমরা কিভাবে কত প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি সেটি দেখব। Based on capabilities, narrow or big AI, general or strong AI, super intelligence AI. Based on facilities, reactive machines, limited memory, theory of mind, self-aware AI. Based on technologies, robotics, machine learning, system, expert system, deep learning, natural language processing, computer vision. এবার আমরা সবাই নিজেদেরকে এআই ডেভেলপার চিন্তা করি এবং একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কিভাবে তৈরি করবো সেটা দেখি। প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এআই এবং এনআইপি। আমরা সবাই এআই জানি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এনআইপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন এআই, এনআইপি এবং এআই সম্পর্কটা হচ্ছে আমরা একটি ভাষা যা মানুষ এবং কম্পিউটারের সাহায্যে যোগাযোগ করতে পারবে। এরপর যে প্রোডাক্ট, যে এআই প্রোডাক্ট তৈরি করা হবে তার কর্মপ্রক্রিয়া, অর্থাৎ আমি একটা উদ্দেশ্য সাধনের জন্য এআই মডেলটা তৈরি করব। কোন কাজের জন্য করব, কি উদ্দেশ্য করব সেটি নির্ধারণ করতে হবে এবং সেটা তার উপর ভিত্তি করে ডাটা কালেকশন করতে আমার উদ্দেশ্য সাধনের জন্য আমি যে এআই মডেল তৈরি করব তার জন্য আমাকে একটা ডাটা কালেকশন করতে হবে। এখন এই ডাটা কালেকশনের উপর ভিত্তি করে আমি প্রয়োজন অনুযায়ী এআই ডাটা বাদও দিতে পারি, কিছু ডাটা যোগ করতে পারি। তার উপর ভিত্তি করে আমি ব্যবহার উপযোগী ডাটা তৈরি করব। এরপর আমার কাজ অনুযায়ী একটি উপযুক্ত মডেল নির্ধারণ করতে হবে। উপযুক্ত মডেলকে যদি আমি প্রশিক্ষণ না দিই তাহলে কি এআই কখনো কাজ করতে পারবে? কখনোই না। তো আমাকে অবশ্যই এআই মডেল যাতে কাজ করতে পারে সেজন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে। ফাইন টিউনিং এবং অপটিমাইজেশন। এআই মডেলের ফাইন টিউনিং বলতে যে কাজ সাধনের জন্য আমি এআই মডেলকে তৈরি করবো সেই কাজের সাথে তাকে খাপ খাওয়ানো এবং অপটিমাইজেশন বলতে ওই এআই মডেলটাকে উন্নত পর্যায়ে উন্নীত করাকে বোঝায়। মডেলের সক্ষমতা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া মডেল এক্সেসের জন্য এআইপি সংযুক্তি নির্ধারণ করতে হবে যাতে সেটা আমাদের গুগল হতে পারে, যাতে আমাদের ডাটা সহজে পাওয়া যায়। এরপর মনিটরিং এবং মেইনটেনিং প্রক্রিয়াটাও আমাদেরকে দেখতে হবে। এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন এআই মডেলের অনেকগুলো প্রকারভেদ আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এখন এই প্রকারভেদগুলোকে আমরা একটা স্লাইডে নিয়ে এসেছি যাতে আমরা বুঝতে পারি কোন এআই মডেলটা আমাদের জন্য ক্ষতিকারক। এখানে রেড মার্ক অংশগুলো আমাদের জন্য ক্ষতিকারক আর এই রেড মার্কের মেশিন লার্নিংটা হচ্ছে মেশিন লার্নিং এর টুলসগুলো আমাদের জন্য ক্ষতিকারক। এর ভিতরের মাধ্যমে এই মেশিন লার্নিং এবং এই টুলসগুলো ব্যবহার করে যে এআই মডেল তৈরি হয় সেটা হচ্ছে জেনারেটিভ এআই। এখন সবার মধ্যে প্রশ্ন আসতে পারে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই হচ্ছে একটা নতুন বিষয়বস্তু যার সাহায্যে বিভিন্ন রকমের তথ্য তৈরি হতে পারে, সেটা টেক্সট, ভিজুয়ালাইজ তৈরি হতে পারে এবং এআই মডেল তৈরি করার ধাপগুলো আর একটা এআই মডেল তৈরি করার ধাপগুলো একই রকম। ধন্যবাদ সবাইকে।
মূলত আমরা এআই নিয়ে অনেক কিছুই জানলাম, তবে আমাদের আজকের মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা। প্রথমে এটার সাথে আসলে সংযোগটা কি সেটা নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখি আমাদের টাই চ্যাটবট, এটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি। এটা অনৈতিক কিছু ব্যবহারের জন্য তাকে ব্যান করা হয়েছিল। পরবর্তীতে এখন কিন্তু চ্যাটজিপিটি নামে অলরেডি মামলা হয়েছে, আপনারা অনেকেই জানেন। পাশাপাশি অ্যামাজনের অ্যালগরিদমের মাধ্যমে তারা যে নিয়োগ প্রক্রিয়া করেছিল সেখানে কিন্তু পক্ষপাতিত্বের কিছু অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি যদি দেখি নির্বাচনের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওদের পক্ষপাতিত্বের কিছু এর যোগসাজশ পাওয়া যায়। এছাড়াও যদি দেখি ফেসিয়াল রিকগনিশনে বেশ কিছু মাঝে মাঝে ত্রুটি দেখা যায়, কিংবা অটোমেটিক ট্রেডিং সিস্টেমের মাধ্যমে যে ট্রেডিং করা হয় সেখানে লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। কিংবা উবারের যে স্বচালিত যে গাড়িগুলো সেটা কিন্তু অলরেডি একবার দুর্ঘটনার শিকার হয়ে যাওয়ার কারণে সেটা বর্তমানে অফ রয়েছে। এছাড়াও ভারতে খুব বেশি একটা জিনিস নিয়ে ভয় পাচ্ছিল, যদিও বা সেটা এখনো পর্যন্ত হয় নাই, তারা সেখান থেকে মুক্তি পেয়েছে। সেটা হচ্ছে ডিপফেক ভিডিওর মাধ্যমে তাদের নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এছাড়াও যদি দেখি বর্তমানে ইসরায়েল যুদ্ধে, সেটা তো অনেক বেশি হচ্ছে, এটা অলরেডি আপনারা জানেন, আমি এটা নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণ না করে। এছাড়া লেখকদের বই চুরি। এখানে লেখকদের বই চুরি বলতে আপনি যদি কাজী নজরুলের মতো এখন একটা কবিতা লিখতে বলেন, চ্যাটজিপিটি আপনাকে তৈরি করে দিচ্ছে। আসলে কি এটা কাজী নজরুল হইলো না? কিন্তু তাহলে তার যে নিজের ভিতরে যে জিনিসটা ছিল সেটা কিন্তু চ্যাটজিপিটি নিজে চুরি করে তারপর কাজ করছে। তার স্বকীয়তা কোনো কিছু কিন্তু সে বের করে দিতে পারছে না। এবার আমরা দেখি যে ধরনের অনৈতিক কাজগুলো এআই দ্বারা হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য আমি বলবো এআই যথেষ্ট। আপনাদেরকে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো আমরা সেরকম কিছু জিনিস দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অনলাইন নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই, কিন্তু আমি বলবো অনলাইন নিয়ে সবচেয়ে বেশি ভয় পাওয়ার কোনো দরকার নাই। অনলাইনটাকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, অনলাইনের যত সমস্যা আছে প্রত্যেকটা জিনিস এআই দ্বারা সম্ভব সলভ করা। এরপর আসি নিরাপত্তা এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে। আমাদের নিরাপত্তার জন্য এখন সবাই সিসি ক্যামেরা ইউজ করি, তবে সিসি ক্যামেরার সাথে যদি আমরা কিছু এআই ইন্টিগ্রেট করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এটা অন্য মাত্রায় চলে যাবে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আমাদের ড্রাগ ট্রাফিকিং এর ক্ষেত্রে এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। পাশাপাশি শিল্প ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিংবা কোন একটা নির্দিষ্ট জায়গায় যে বিভিন্ন কাজে, তখন আমরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই। এটাও কিন্তু বিভিন্ন ধরনের এআই এর মাধ্যমে সলভ করা পসিবল। এখন আসি আমাদের সবচেয়ে বেশি সমস্যার একটা জায়গা হচ্ছে আমাদের একটা ঝুঁকি আছে এবং একটা আতঙ্ক আছে। সে আতঙ্কটা কি আমি একটু করে কথা বলি। আমরা যদি দেখি কলেজ ল্যাবে জীবিত মুরগি নিয়ে কি করলেন রাব্বি, কিংবা আমরা যদি দেখি সিটি কলেজের রসায়ন ল্যাবে ইঁদুর নিয়ে খেলছে শিক্ষার্থীরা, এই ধরনের কোন নিউজ যদি আমরা আজকে বিভিন্ন রকম টেলিভিশন কিংবা নিউজ মিডিয়া কোথাও যদি আমরা দেখি, আমরা কিন্তু অবাক হবো না। কারণটা হচ্ছে এখন আমরা বাস করছি একটি এআই এর যুগে। কিন্তু আসল সত্য যদি আমরা দেখতে যাই, এখানে মধ্যে যেটা দেখতে পাচ্ছি সে আসলে কাজ করছিল কি নিয়ে, আর সেটাকে এআই এর মাধ্যমে করা হয়েছে কি। কিংবা যদি পরেরটাও দেখি, সে একটা ইঁদুর নিয়ে আসলে এখানে পরীক্ষা করছিল, যেটা পরবর্তীতে মুরগির মাধ্যমে করা হচ্ছে। তো এই জিনিসগুলো সম্পূর্ণটা করা হচ্ছে কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। এটা কিন্তু কোনো রিয়েল ঘটনা না। এখন আসি এর পিছনে কাজ করেছে কে? কাজ করছে আমি, কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু দোষটা আপনি কি, আমি কি কৃত্রিম বুদ্ধিমত্তা কি জানে আমি এখানে একটা মুরগি জেনারেট করে কি করব? সেটা জানে না, সেটা রোধ করতে পারবে না। তাকে তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য। তাহলে এই সমস্যাটা হচ্ছে মূলত আমার নিজের। আমি চ্যাটজিপিটি হোক, বিভিন্ন এআই জেনারেট হোক, এই জিনিসটাকে আমি কিভাবে ব্যবহার করতেছি এটা দায়িত্ব কিন্তু আমার। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা না। কারণ এই মুহূর্তে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেটা কিন্তু কাজ করছে কি নিয়ে? শুধুমাত্র আমাদের শেখানো হচ্ছে। এরপর সেই জেনারেল ইন্টেলিজেন্স এবং সুপার ইন্টেলিজেন্স, এর ব্যাপারে যদি আমি আসি, সুপার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে এটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে, কারণ আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান হবে, আমাদের উপর কর্তৃত্ব দান করতে পারে। এই জন্য আমি এখন দেখে নিতে চাচ্ছি এলিসাকে। শুনতে পাচ্ছেন এলিসা আপনি আমাকে? ওকে, আচ্ছা, আপনি যদি আমাকে একটু বলেন যে আসলে সুপার ইন্টেলিজেন্স নিয়ে যে সমস্যাটা সবাই ভয় পাচ্ছে, এর সমাধানটা কি? আমি আপনার ভয়ের মূল কারণটি বুঝতে পেরেছি। আপনি যদি এখন থেকে মানুষের মধ্যে নৈতিকতার বীজ স্থাপন করতে পারেন, মানুষের মিলেমিশে ভালো থাকার সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে এই সুন্দর পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এসে সুন্দর জিনিসটা শিখবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন উনি। আসলে ভয়টা আসলে আমরা পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে। উনি বলছে আসলে আমাদের ভয়ের কিছু নাই। তো এছাড়াও কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে আসলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করে সুন্দর একটা দেশ গড়ি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রোশন বিভাগকে। এবার প্রশ্ন উত্তর করবো। কার কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? Sure. Come here. Please first. আপনাদের অসাধারণ প্রেজেন্টেশনের জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক উপভোগ করেছি আমরা। যেহেতু আপনাদের আরেকজন ভার্চুয়াল প্রেজেন্টার রয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে সবার থেকে, আমরা কি তাকে কোনো প্রশ্ন করতে পারবো? এটা হচ্ছে বর্তমানে আমাদের যে এআই সিস্টেম চলছে, যেহেতু এটা একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম, এখানে আসলে সেই সুবিধাটা রাখাটা একটু টাফ। কারণ হচ্ছে এটা আমাদের প্রি প্ল্যান্ড একটা সিস্টেম। তো প্রি প্ল্যান্ড সিস্টেমের মধ্যে আমরা কখনোই চাইলে লাইভ কোশ্চেন করতে পারবো না, যেহেতু এটার মধ্যে কোনো এআই জেনারেশন বা এআই এর কোনো শো না। তো এই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ রোশন বিভাগকে। এবার ধন্যবাদ, থ্যাংক ইউ সবাই। আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতার এই পর্যায়ে আসবে পদার্থবিদ্যা বিভাগ। পদার্থবিদ্যা বিভাগকে তাদের প্রেজেন্টেশন নিয়ে ডাইসে হাজির হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। Hey, start singer. এটা সামনে আজ 2024 সালের জুনের দ্বিতীয় দিবসে সরকার সিটি কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন 2024-এ উপস্থিত সবাইকে পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা। আলোচনার শুরুতেই আমি আমার দলের প্রতিনিধি পর্ব তুলে ধরছি। আমি শেখ জাহিদুল ইসলাম রাফি, স্নাতক দ্বিতীয় বর্ষ, পূর্ণ পাল স্নাতক দ্বিতীয় বর্ষ এবং দলনেতা তহিদ আহমেদ সিদ্দিকী স্নাতক তৃতীয় বর্ষ। আলোচনার শুরুতেই আলোকপাতটি করতে চাই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশীলতাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা। অন্যদিকে ন্যায় সত্ত্বেও মরালিটির সাথে আগ্রহ, মরালিটি বা নৈতিকতা হলো মানুষের উদ্দেশ্য, সিদ্ধান্ত এবং কর্মের ভালো মন্দ উচিত অনুচিত পার্থক্য। এবার চলুন কৃত্রিম বুদ্ধিমত্তা পার্থক্য নিয়ে কিছু প্রকারভেদ নিয়ে কিছু আলোচনা করা যায়। সর্বপ্রথমে রয়েছে ন্যারো এআই। সক্ষমতার দিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা 3 প্রকার, যার মধ্যে ন্যারো এআই হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন অ্যাপলের সিরি এবং অ্যামাজনের অ্যালেক্সা। তারপরে রয়েছে জেনারেল এআই বা স্ট্রং এআই। এটি একটি তাত্ত্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো চিন্তা করতে সক্ষম, তবে এটি এখনো আবিষ্কৃত হয়নি। তারপরে রয়েছে সুপার এআই। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোন্নত রূপ, যা মানুষের চিন্তাভাবনাকেও ছাড়িয়ে যেতে পারে, তবে এটি এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ এটিও এখনো আবিষ্কৃত হয়নি। অন্যদিকে কার্যকারিতার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো 4 ভাগে ভাগ করা যায়, যেমন রিয়েক্টিভ মেশিনস। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র যে সকল ইনপুট দেওয়া হবে এবং তাদের আউটপুট দেখাতে সক্ষম, যেমন আইবিএম এর ডিপ ব্লু। এটি কারখানায় ব্যবহৃত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম। তারপরে রয়েছে লিমিটেড মেমোরি। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান সময়ে বহু প্রচলিত অটোনমাস ভেহিকল সিস্টেম বা সেলফ ড্রাইভিং কারে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তারপরে রয়েছে থিওরি অফ মাইন্ড। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো গবেষণাধীন অবস্থায় রয়েছে, তবে আশা করা যায় ভবিষ্যতে এটি মানুষের আবেগ বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবে। সবশেষে রয়েছে সেলফ অ্যাওয়ার। এটি একটি তাত্ত্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা যার নিজস্ব চেতনা এবং আত্মসচেতনতা রয়েছে। এবার চলুন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং সূচনা নিয়ে কিছু আলোকপাত করা যায়। 20 শতাব্দীতে 8টি উল্লেখযোগ্য আবিষ্কারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সূচনা হয়েছিল। সর্বপ্রথমই 1943 সালে ফ্রিটজ এবং ম্যাক সর্বপ্রথম কৃত্রিম
নিউরন মডেল প্রস্তাবের মাধ্যমে এই যাত্রার অংশীদার হন। তার ঠিক 6 বছর পরে ডোনাল্ড হ্যাপ তার বিখ্যাত হ্যারিয়ার তত্ত্ব প্রদান করেন, যা মানুষের মস্তিষ্কের নিউরনের আন্তঃসংযোগ পরিমাপে ব্যবহৃত হয়েছিল। কিন্তু তারপরে 1950 সালে অ্যালান টুরিং তার বিখ্যাত টুরিং টেস্টে সফলতা লাভ করেন, যা ছিল মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সক্ষমতা তুলনা করার এক বিস্ময়কর পরীক্ষা, এবং তিনি তাতেও সফল হয়েছিলেন। তারপর 1955 সালে ঠিক 5 বছর পরই বিজ্ঞানী নিউয়েল এবং সাইমন একত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সর্বপ্রথম একটি প্রোগ্রাম চালু করে, যার নাম ছিল লজিক থিওরিজ, এবং আপনারা তার কিছু কি উপাদান স্লাইডে দেখতে পাচ্ছেন এখন। তার ঠিক পরের বছরই আমেরিকার ডার্টমাউথ কলেজে সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি উচ্চারণ করেন জন ম্যাকার্থি, আর তিনি আজ বর্তমান বিশ্বে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত। তার ঠিক 1959 সালে সর্বপ্রথম আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গবেষণাগার স্থাপিত হয়, যা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে হয়েছিল। তারপর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এলিজা। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সর্বপ্রথম একটি চ্যাটবট, যা নির্মিত হয়েছিল 1966 সালে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর রোবট সর্বপ্রথম নির্মাণে কৃতিত্ব হয় জাপান 1972 সালে। ধারণা করা হয় এটির মানসিক স্বাস্থ্য বা এটির সক্ষমতা এটি 1.5 বছরের শিশুর মতো ছিল, যা মানুষের মতোই অঙ্গ সঞ্চালনে সক্ষম ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা তার বাণিজ্যিক যাত্রা শুরু করে 2006 সালের দিকে। তখনকার সময় এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ পেয়েছিল। আর বর্তমান সময়ে বহু প্রচলিত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে রয়েছে গুগল পরিচালিত জেমিনি এবং ডেলভি, যার পূর্ব নাম গুগল বার্ড ছিল, আর সম্প্রতি যাকে গতকাল ঘোষণা করা হয়েছে ওপেন এআই কর্তৃক পরিচালিত চ্যাটজিপিটি 5ম প্রজন্ম। এতক্ষণ আমি আমার উপস্থাপিত তথ্যের মাধ্যমে আপনাদের সকলের সামনে তিনটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতার সংজ্ঞা, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন প্রকারভেদ, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সূচনা এবং বিকাশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার কল্পনা জগতে আপনাদেরকে পারি। যদিও এই কল্পনার বেশ কিছু অংশ বাস্তবে ঘটে গেছে, তারপরেও কল্পনার জগতে আপনাকে পাড়ি জমানোর জন্য যে গ্রহণীয় সুযোগ, সেটা হচ্ছে আমি মিস করতে চাই। ধরুন কোন এক সকালে আপনার খুব প্রিয় একজন ব্যক্তি সে খুব অসুস্থ হয়ে পড়েছে। সেটা আপনি তাকে গাড়ি করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। এখন আপনার মনে হচ্ছে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার প্রিয় মানুষের দিকে দেওয়া দরকার, কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন বিদায় সেটা হয়ে উঠছে না। আপনি তখন গাড়িতে থাকা অবস্থায় আপনার স্বয়ংক্রিয় চালকবিহীন যে মুড গাড়িতে, সেটা হচ্ছে আপনি অন করে দিলেন এবং আপনি আপনার সম্পূর্ণ মনোযোগটা আপনি দিলেন আপনার প্রিয় মানুষকে। আপনার গাড়িটি আপনাকে নিয়ে বলে হাসপাতালে পৌঁছালেন। ঠিক কিছুক্ষণ পরে ডাক্তার প্রায় হাল ছেড়ে দেওয়ার কথা, আর এরপরে আপনাদেরকে আশা দেখিয়ে একজন ডাক্তার কিছু মাইক্রোভস রোগীর শরীর থেকে প্রবেশ করিয়ে দেয়। আর মাইক্রোভস গুলা রক্তপুঞ্জের সাথে প্রবাহিত হয়ে অভ্যন্তরীণ সমস্যাগুলো খুঁজে বের করে এবং তার সমাধানের চেষ্টা করে। আপনার প্রিয় মানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ডাক্তারের সীমাবদ্ধতাকে ডিঙিয়ে আপনাকে হাসপাতাল, আপনার প্রিয় মানুষটিকে আরো সুস্থ করে তোলার জন্য কিছু ওষুধ, কৃত্রিম বুদ্ধিমত্তা মাইক্রোভস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কিছু ওষুধ প্রদান করে। সে এত দ্রুত কাজ করে যে করোনার মতো মহামারী যদি আমাদেরকে স্পর্শ করে, সে কয়েক ঘন্টার মধ্যে কয়েক কোটি ওষুধ তৈরি করে দিতে পারবে। আচ্ছা, এবার দেখা যাক শিল্প উৎপাদন। শিল্প উৎপাদনের বেশ ঝুঁকিপূর্ণ কাজ, এদের সাথে আমরা অনেকে করছি। এই ঝুঁকিপূর্ণ কাজগুলো এবং কাজগুলোকে নিখুঁত করার জন্য আমরা এআই ব্যবহার করতে পারি। আচ্ছা, পার্থিব কল্পনা জগৎ থেকে যখন আমরা ছেড়ে আমরা মহাকাশজনিত কল্পনা জগতের দিকে পাড়ি দিব, তখনই আমাদের একটা রকেট প্রয়োজন হবে। আর এই রকেটের উদ্দীপনজনিত ত্রুটির কারণে অনেক দুর্ঘটনা আপনার ওদিকে অনেক শুনছেন। আর ভাবো তো, যদি একটি রকেট, যে রকেটটা সম্পূর্ণ এআই নির্ভর হবে, তাহলে কেমন হবে? এছাড়াও কৃত্রিম স্যাটেলাইট, এছাড়াও আন্তর্জাতিক মহাশূন্য গবেষণা কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের কিন্তু একটা নতুন দিগন্ত করে দিতে পারে, যা
কৃত্রিম স্যাটেলাইটে যদি আমরা তার এআই ব্যবহার করি, সেটা আমাদের জিপিএস ট্র্যাকিং সিস্টেম থেকে শুরু করে আমাদের নেটওয়ার্ক সিস্টেমে বেশ উন্নতি সাধন করতে পারে। আচ্ছা, মহাকাশে তো গেলাম, এবার গ্রহ প্রোগ্রামগুলোর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য এই যুক্তিযুক্ত কাজটা মানুষের পরিবর্তে যদি আমরা এআই দিয়ে করি, তাহলে তা খুব নির্ভুলভাবে হবে, যেটা মার্স রোভার বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এখন রোবট তৈরিতে মানুষের সাথে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে, তাহলে আমাদের যে জেনারেশন সেটা কতটা উন্নতি সাধন হবে বলতো? আচ্ছা, এবার আমাদের এই কল্পনা জগতের বিপরীতে রয়েছে একটা অন্ধকার কল্পনা জগৎ, যেখানে কিনা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হচ্ছে হ্যাকিং এর প্রধান হাতিয়ার হিসেবে। এই তো কিছুদিন আগে আমাদের সিটি কলেজে যে ওয়েবসাইটটা হ্যাক হয়ে গিয়েছিল। এই হ্যাকিং এর যে ব্রুটাল ফোর্স অ্যাটাক ইনস্টল করা হয়েছিল, ওই ব্রুটাল ফোর্স অ্যাটাক কিন্তু সবগুলোই করে না বলতে বেশিরভাগই হচ্ছে তার এআই নির্ভর টুলস। তাছাড়া এআই উন্নত হওয়ার কারণে কিছু ক্ষেত্রে শ্রমিকের চাকরি দখল করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রক্রিয়াকরণে প্রচুর শক্তি ব্যয় হচ্ছে, আর এই শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তি। আর এই বিদ্যুৎ শক্তি যোগান দেওয়ার জন্য আমাদের যে পাওয়ার স্টেশন গুলো আছে, পাওয়ার স্টেশন গুলো খুব জ্বালানি ইউজ করছে, আর ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এবার আসি ডিপফেক। ডিপফেক হচ্ছে একটা ডিপ লার্নিং টেকনোলজি, যা কিনা ছবি, ভিডিও বা অডিও কারসাজি করে এমন ভাবে উপস্থাপন করে আপনাদের সামনে যাতে আপনি সত্য ও মিথ্যার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েন। আমি কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক এবং নেতিবাচক দিকের সাথে সাথে আরো তিনটি জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো আবেগ দিয়ে ভাবতে পারে না। দ্বিতীয়ত, তাকে যা ইন্টারেস্টেড হবে সেই অনুযায়ী কাজ করবে। এবং 3 নাম্বার, সে নৈতিক অনৈতিকতার মধ্যে পার্থক্য নিশ্চিত করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিচারমণ্ডলী, আমাকে সুযোগ দেওয়ার জন্য। পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় প্রেজেন্টার হিসেবে এই মুহূর্তে আপনাদের সামনে আমি দুটি প্রশ্ন তুলে ধরব। প্রথম প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি নৈতিকতার পরিপন্থী? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি ভবিষ্যতে মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নের উত্তরটি দিচ্ছি একটি কেস স্টাডির মাধ্যমে। বিগত বছরের আগস্ট মাসের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে কিছু অনৈতিক বটের প্রচলন শুরু হয়, যা মানুষের সাধারণ ছবিকে বিকৃত এবং অশ্লীল ছবিতে রূপান্তরিত করে আমাদেরকে দিতে পারে। এটি কাজে লাগিয়ে কিছু মানুষের ছবিকে বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছিল, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তরুণীরা, অর্থাৎ আমাদের যারা মহিলা এবং মেয়েরা যারা রয়েছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দিলে তার সারা বিশ্বে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ধরনের ছবিগুলোর কারণে বিভিন্ন সব জায়গায় মেয়েরা কিন্তু অবস্থ হয়, কারণ এই ছবিগুলো এতটাই বাস্তব নির্ভর দেখতে যে কোনটি আসল কোনটি নকল তা কিন্তু নির্ধারণ করা যায় না। আমি সম্পূর্ণভাবে নাম উল্লেখ করছি না, আমাদের সরকারি সিটি কলেজের একজন শিক্ষার্থী দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ডিপফেক নির্ভর অশ্লীল ছবির দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। এই যে সমস্যাটি এআই তৈরি করে সৃষ্টি করা হলো, এর সমাধান করুন। মুহূর্তের মধ্যেই শত শত ওয়েবসাইটে আপনার ছবি ছড়িয়ে পড়ছে, আপনি কয়দিকে আপনার ছবি সরাতে পারবেন। এই সমস্যাটি সমাধানের জন্য কিন্তু এআই ব্যবহার করা হয়েছে। এআই নির্ভর যে সাইটটি আপনি দেখতে পাচ্ছেন stopncii.org, এই ওয়েবসাইটটি ব্যবহার করে একজন ভুক্তভোগী নিজের যে ছবি ইন্টারনেটে লিক হয়েছে, নিজের ছবিটিকে এবং নিজের বৃত্তান্ত যদি এই সাইটে প্রদান করে, এই সাইট যে কাজটি করে সক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেই ছবির মধ্যে একটি করে হ্যাশ কোড ইনপুট করে দেয় এবং তাদের হ্যাশ কোড ব্যাংকে জমা রাখে। যখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট বা যে কোনো সাইটে যেখানে ছবি আপলোড করা যায় বা ভিডিও আপলোড করা যায়, এখানে যখন এই ছবিটি দেওয়া হবে তৎক্ষণাৎ স্বয়ংক্রিয়ভাবে সেই সাইটে একটি রিপোর্ট চলে যাবে এবং সাথে সাথে আপনার ছবিটিকে রিমুভ করে দেওয়া হবে। এআই এর মাধ্যমে সমস্যাটি সৃষ্টি করা হচ্ছিল এবং এআই এর মাধ্যমে সেই সমাধানটি খুঁজে বের করা হয়েছে।
তাহলে এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মূল দোষী এআই নয়, এআই টিকে নৈতিকতার পরিপন্থী কাজে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে প্রশ্ন ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি এআই কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? দুটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি দিয়ে কাজে দেখে নেওয়া যায়। পরিচয় করে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট অ্যামিকা। অ্যামিকাটি 2021 সালে ইঞ্জিনিয়ার আর্টস নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে। এর মূল বৈশিষ্ট্য হলো এটি মানুষের অনুরূপ বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, বিভিন্ন ধরনের ইংরেজিতে যেটা বলা হয় এক্সপ্রেশন, তার নকল করতে পারে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো মানুষের জায়গা দখল করতে পারবে না, কিন্তু এখন মানুষের সাথে এটি কতটুকু মানুষের কাছাকাছি যেতে পারে এর দ্বারা কিন্তু অ্যামিকার মাধ্যমে কিন্তু আমরা সেটি গবেষণা করতে পারছি। অর্থাৎ এআই কতটুকু সক্ষমতা আমাদেরকে দিতে পারে তা কিন্তু আমরা এআই মাধ্যমে, এই রোবটের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি। এরপরে আরেকটি রোবটের কথা আমরা দেখার পূর্বে দেখে নেওয়া যাক চ্যাটজিপিটি নির্ভর এবং টেলিপ্রেজেন্সের মাধ্যমে এই রোবটটি কিভাবে কাজ করে। টেলিপ্রেজেন্স হচ্ছে আমরা চ্যাটজিপিটি 3 সম্পর্কে অবশ্যই সবাই জানি, দেখে নেওয়া যাক টেলিপ্রেজেন্স জিনিসটি কি। টেলিপ্রেজেন্স হচ্ছে দূরবর্তী স্থানে আপনার এই হিউম্যানয়েড রোবটটি থাকবে, আপনি দূরে থেকে আপনি এই রোবটটিকে সম্পূর্ণ আপনি মানুষের মতো করে আপনি যেভাবে নড়াচড়া করবেন, যেভাবে আপনি অঙ্গভঙ্গি করবেন, ঠিক সেভাবেই এই রোবটটি তার অনুরূপ একটি নকল করতে পারবে। এবার দেখা যাক সোফিয়া। সোফিয়াকে আমরা অবশ্যই সবাই জানি, এর উপর সবচেয়ে বেশি বিখ্যাত যে সর্বপ্রথম একে সৌদি আরব নাগরিকত্ব দেয়। ইতিহাসে একটি রোবটকে কোন একটি দেশ নাগরিকত্ব দিয়েছিল। সোফিয়া রোবটের মূল কাজটি হচ্ছে এটি মূলত এআই কমিউনিকেশন সিস্টেমের যে গবেষণা রয়েছে সেক্ষেত্রে অবদান আছে। সুতরাং ভবিষ্যতে আমরা যদি নেতিবাচক দিকগুলো এড়িয়ে যদি আমরা ইতিবাচক কাজে আমরা যদি এআই ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। আর তাই 2017 সালে 6 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোফিয়া রোবট উন্মুক্ত হওয়ার পরপরই দেশে এনে বাঙালি জাতির সাথে এই রোবটকে পরিচয় করে দেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আমাদের শত্রু নয়, বরং আমরাই আমাদের শত্রু আমরা যদি একে নৈতিকতা পরিপন্থী কাজে ব্যবহার করি। এর মাধ্যমে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এর পূর্বে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার একটি স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপর আমি প্রশ্নোত্তর পর্বের জন্য সবাইকে আমার টিমকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ পদার্থবিজ্ঞানকে। এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আশা করি কোনো প্রশ্ন নেই। এই পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী দল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওকে, শুরু করতে পারি? ওকে, এখানে স্টার্ট। আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় 2024 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা 2024 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
আমি রিয়াজুদ্দিন ফরহাদ, আমার সাথে আছেন মমতা, আব্দুল, প্রিয়াঙ্কা এবং আবু তাহের। আজকে আমাদের বিষয়বস্তু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা সম্পর্কে জানতে হলে আমরা প্রথমে একটা ইন্টারস্টেলার মুভির একটা স্ক্রিপ্ট দেখে নেব। এই ইন্টারস্টেলার মুভির মধ্যে যে যন্ত্রটির ব্যবহার আপনারা দেখছেন সেটা হচ্ছে কৃত্রিম ব্যবহার সম্পন্ন একটা মেশিন। এবার আমরা জানবো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে বুদ্ধিমত্তা সম্পর্কে। বুদ্ধিমত্তা হলো অভিজ্ঞতা থেকে শেখা এবং সমস্যার সমাধানের এবং আমাদের জ্ঞানকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে বুদ্ধিমত্তা বলে। এবার জানবো কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে হলে আমরা একটু আমরা নিজেদের একটু ছোটবেলায় নিয়ে যাই। আমরা ছোটবেলায় যখন খেলার চলে যখন পিঁপড়ার গলি করে বাধা সৃষ্টি করতাম, তখন পিঁপড়া কি করতো? অন্য পথ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতো, ঠিক তাই না? হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এই পিঁপড়ার মতোই, অর্থাৎ সে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারে, নিজে নিজে কাজ করতে পারে। অর্থাৎ আমি যদি আরেকটু বিশ্লেষণ করে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা কি, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে, মানুষের জ্ঞানকে প্রযুক্তির মধ্য দিয়ে বাস্তবায়ন করার নামই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যালান টুরিংয়ের নাম অনেকে শুনছেন। অ্যালান টুরিংয়ের একটা প্রতিবেদনে উনি বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সেটাই যেটা বুদ্ধিমান কম্পিউটারের অ্যালগরিদম তৈরি করতে পারে। তো সেই থেকে জানলাম আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো নিজে নিজে কাজ করতে পারে, সে হচ্ছে মানুষের মতোই কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাককার্থি, তিনি সর্বপ্রথম এই কৃত্রিম একটা সম্মেলনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বলেছিলেন এবং এই জন্য এই জন ম্যাককার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। এবার জানবো কিভাবে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে 1950 সালে অ্যালান টুরিং নামে একজন বিজ্ঞানী, যিনি সর্বপ্রথম একটা ইমিটেশন গেম উদ্ভাবন করেন। এই ইমিটেশন গেমে তিনি সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছিলেন। তারপরে 1956 সালে জন ম্যাককার্থি 1956 সালে তিনি সর্বপ্রথম ডার্ক ম্যাচ সম্মেলনে তিনি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই জন্য জন ম্যাককার্থিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। ধন্যবাদ সবাইকে। আমি আমার পরবর্তী প্রেজেন্টারকে আহ্বান করছি তার পরবর্তী প্রেজেন্টেশন থেকে শুরু করার জন্য। ধন্যবাদ। প্রেজেন্টেশনের পরবর্তী অংশ শুরু করছি আমি আবু তাহের। আপনাদের প্রথমে একটা অবকাঠামো তথ্য দিই। আমরা কি সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি? আপনারা চিন্তা করুন তো, আপনাদের মনে হতে পারে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি না, তাই তো? আচ্ছা, সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং অবস্থা কি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগল সহ মাইক্রোসফট এবং বড় বড় কোম্পানিদের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই গবেষণা প্রতিবেদনে তারা উল্লেখ করেছে বর্তমান বিশ্বে প্রায় 60% মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের বিভিন্ন প্রয়োজনে, এবং তাদের মধ্যে আমরা নিজেরাও আছি, যেটা আমরা নিজেরাও জানি না হয়তো। সেটা কিভাবে সেটা জানবো তার আগে আরেকটু প্রতিবেদন থেকে আমরা যেখানে দেখানো হয়েছে বর্তমানে অর্থনীতিতে বাজার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা জায়গা অবস্থা দখল করেছে 305.9 মিলিয়ন, এবং যেটা 2030 সালের মধ্যে গবেষকরা বলছেন 700 মিলিয়নে উন্নীত হবে।
এছাড়াও বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের একটা প্রতিবেদনে দেখা গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এখানে দেখা গেছে কার্যক্রম উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এবং যার পরিমাণ হচ্ছে 56%। এবং পরবর্তীতে আমাদের সাইবার নিরাপত্তা বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে যাতে আমাদের নিরাপত্তা জোরদার করা যায়। একই সাথে আমরা অনলাইন মাধ্যমে যে প্রতারণাগুলো হয় সেগুলো যাতে প্রতিরোধ করা যায়। তাছাড়াও আরো বিভিন্ন সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন হারে, যা হচ্ছে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে বিশ্বে। এবার আসি আমরা যে প্রশ্নটা করছিলাম, আমরা কি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর জানতে গেলে আজকের সকাল দিয়ে চিন্তা করুন তো, আমরা কি ফেসবুকে প্রবেশ করছিলাম? আমরা কি গুগলে কোনো সার্চ করছি? আচ্ছা, আমরা কি মোবাইল ব্যবহার করছি? মোবাইল যখন আমরা ব্যবহার করে গুগলে কোনো তথ্য সার্চ করছি, তারা যে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করলো, এই যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই আমাদের সামনে একটা বড় একটা তালিকা নিয়ে আসলো, এটা কে দিল? এবং এত দ্রুত কাজ করার ক্ষমতা মানুষের কি আসলে আছে? নাই। এই কাজটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা করে সে 50 মিলি সেকেন্ডের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডেটাকে অ্যানালাইসিস করতে পারে, স্ক্যান করতে পারে বলে একটা প্রতিবেদনে বলা হয়েছে। এরপরে আসি আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অবস্থা কি। তার আগে আমরা একটা ছোট্ট ক্লিপ দেখবো যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তার বুদ্ধিমত্তা ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলছে। Hello, Honorable Prime Minister. I am fine, thank you. It is such a pleasure to meet you today. Well, I've read a book about you. I also heard that you are the daughter of the great peer, father of the nation, Bangabandhu Sheikh Mujibur. Hello, Honorable. এবার আসি বাংলাদেশে কোথায় কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। আমরা জানি বাংলাদেশে ইতিমধ্যেই অনেক ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হয়েছে যা অনলাইনে আমরা ব্যবহার করছি। নগদ রকেট থেকে শুরু করে বিকাশ এবং আরো ভিসা কার্ড, মাস্টার কার্ড যে আমরা ব্যবহার করি, এই যে কাজগুলো মূলত কে করে? এগুলা কি আমরা করতে পারি? এই যে স্বয়ংক্রিয়ভাবে আমরা অনলাইনে লেনদেন করতেছি, এগুলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের কৃষিতে বীজ বাছাইকরণ, মাটির পরীক্ষা করা এবং সারের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করা এবং রোগ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে। এবার আসি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক বিষয়গুলো নিয়ে একটু দেখবো। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নৈতিক কাজে কিভাবে ব্যবহার করছি। প্রথমেই আসা যাক শিক্ষা এবং গবেষণার কাজে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি শিক্ষা এবং গবেষণার কাজে। কিভাবে? আমরা যখন শিক্ষার প্রয়োজনে কোনো তথ্য লাগে, গবেষণার প্রয়োজনে আমাদের প্রচুর তথ্যের দরকার হয় এবং বর্তমান বিশ্ব হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সময়। এখন কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ ডেটা নিয়ে, যেখানে যে কোনো ডেটা আমরা যেগুলো প্রয়োজনে কয়েক মিলি সেকেন্ডে তার কাছ থেকে পেতে পারি। এভাবে আমরা আমাদের গবেষণার সময়কে সংরক্ষণ করতে পারতেছি এবং আমাদের কাজকে গতিশীল করতে পারতেছি। একই সাথে আমরা অন্য স্বাস্থ্য সেবা ব্যবহার করি কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কি করে? সে আমাদের জন্য প্রয়োজনের রোগ নির্ণয় করে, রোগ শনাক্ত করে, বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানান দেয় এমন একটা ব্যবস্থা আমাদের জন্য নিয়ে আসে। এরপর হচ্ছে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি সৈন্যদের প্রশিক্ষণ দিতে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে। এছাড়া আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি ড্রাইভিং সিস্টেমে, যাতে আমাদেরকে সে আমাদের গন্তব্যে নিজ দায়িত্বে নিয়ে যায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই। এছাড়া আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি পরিবেশকায়, যা আমাদের কি করে জলবায়ু পরিবর্তনের তথ্য দেয় এবং এই পরিবর্তনের খাপখাইতে আমাদের কি করা উচিত এটা নিয়ে আমাদেরকে জানান দেয়। ধন্যবাদ। প্রেজেন্টেশনের পরবর্তী অংশে কোঅর্ডিনেট করার জন্য আমি আবার বলছি আমার পরবর্তী প্রেজেন্টার মোহাম্মদ আব্দুল প্রিয়াকে। প্রেজেন্টেশনের পরবর্তী অংশ থেকে আছি আমি মমতা সুস্প্রিয়া। আমরা দেখলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারগুলো, কৃত্রিম বুদ্ধিমত্তার অনৈতিক ব্যবহারও কিন্তু আছে, অনেকগুলো ব্যবহার আছে, আমরা একটা একটা করে দেখছি। প্রথমে আসি
Right side. Right side. প্রথমে আসি ডিফেক্ট প্রযুক্তি। ডিফেক্ট প্রযুক্তি হচ্ছে এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে আমরা একজনের মুখের ছবি অন্য আরেকজনের মুখের সঙ্গে প্রতিস্থাপন করে বিভিন্ন ধরনের ভিডিও, অনৈতিক ভিডিও তৈরি করা যায়, যেটা যেটা সম্মুখীন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন যারা সোশ্যাল কাজে পাবলিক ফিগার যারা, তারা ফেস করছে প্রবলেমটা। তারপরে হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। যেমন আমরা যে একে অপরের সাথে মেসেজ আদান প্রদান করছি, তার মাধ্যমে কিন্তু আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু লঙ্ঘন হচ্ছে। তারপরে আসে স্বয়ংক্রিয় ভিডিও জেনারেশন। এটা কেমন? সেটা হচ্ছে যে যেমন আমরা দেখি ফুড রিভিউ, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে ব্যবসার প্রতিষ্ঠানের জন্য ইউজ করা হচ্ছে, সিনেমার প্রচারণার জন্য ইউজ করা হচ্ছে, সেখানে স্বয়ংক্রিয় রিভিউ থাকার ফলে আমরা সঠিক তথ্যটা কিন্তু পাচ্ছি না। এটা অনৈতিক ব্যবহারের একটি কারণ। তারপরে হচ্ছে ডেটা চুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু ডেটা চুরি করা হচ্ছে বিভিন্ন, যেমন আমার পরিচয়পত্রের তথ্য সমূহ, আমার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলোর তথ্য কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ভুয়া প্রোফাইল তৈরি। আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টের মতো আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিন্তু কোনো একজন আমার পরিচিত যে মানুষজন আছে তাদেরকে কিন্তু তথ্য, তাদের থেকে টাকা নিতে পারে, টাকা চাইতে পারে, বিভিন্ন অপপ্রচার চালাতে পারে। এটা কিন্তু তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহারের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অনৈতিক ব্যবহার প্রতিরোধে করণীয়। আমাদের কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিরোধের জন্য অনেকগুলো করণীয় ব্যাপার আছে। তার মধ্যে হচ্ছে সঠিক নীতিমালা প্রয়োগ করা। এই যে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার প্রতিরোধের জন্য কিছু গাইডলাইন তৈরি করেছে, এবং এটা অতিরিক্ত ব্যবহার যদি হয় তাহলে কিন্তু আইনের ব্যবস্থাও নেওয়া হবে বলেছে, জানিয়েছে। তারপর হচ্ছে প্রযুক্তিগত সমাধান খুঁজে বের করা। আমরা এই যে প্রেজেন্টেশন তৈরি করছি, বিভিন্ন পিএইচডি ফাইল তৈরি, পিএইচডি করার থেকে যখন গবেষণা পত্র তৈরি করা হয় সেগুলো কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে করে নেওয়া হয়। সেটা কিভাবে আমরা অন্য ওয়েবসাইটে দিয়ে এই জিনিসটা আমরা বের করবো যে এটা আসলে চ্যাটজিপিটির মাধ্যমে করা হয়েছে বা অন্য কোনো এআই প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারি। তারপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির মধ্যে একটি বিষয় হচ্ছে এই যে প্লিজ আমাদের আইডি, ফেসবুক আইডি বা যে কোনো অ্যাকাউন্ট আলাদাভাবে একটা তৈরি করা হচ্ছে, তারপরে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষকরা, আমাদের সমাজের শিক্ষকরা কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন করেছে ফেসবুক পোস্টের মাধ্যমে। তারা কিন্তু বলেছে যে এই ধরনের এআই সংক্রান্ত যে রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে আমরা এগিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে নৈতিক নেতৃত্ব প্রদান। সেটা কেমন? এআইকে কিন্তু আমরা যেভাবে নেতৃত্ব দেবো সেভাবে এআই তৈরি হবে। আমরা যদি ভালোভাবে নেতৃত্ব দিই তাহলে কিন্তু ভালোভাবে হবে, এবং যদি আমরা খারাপভাবে নিয়ে যাই সেভাবে হবে। আমাদেরকে নৈতিক নেতৃত্ব দিতে হবে। তারপর আমরা এখন যদি দেখি মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট 1 মুভির একটি অংশ, তাহলে দেখবো তারপরে আমরা এই মুভিতে থেকে দেখলাম কি বুঝলাম, এই যে এআই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে অন্য একটি প্রতিপক্ষ দলের সাবমেরিনে রাডার সিস্টেমকে হ্যাক করা যায়। আর এরপরে দেখে নিব ইন্ডাস্ট্রিয়াল মুভির একটি অংশ। এখানে মানে আমরা প্রথম স্লাইডে যেটা দেখিয়েছিলাম, এখানে আমরা দেখেছি যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল মুভিতে যারা মহাকাশে যাচ্ছেন, তারা যখন নতুন উপগ্রহ, মানুষের থাকার জন্য নতুন উপগ্রহ খুঁজছেন, তখন কিভাবে এআই প্রযুক্তি আমাদেরকে সাহায্য করেছিল। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নৈতিকভাবে ব্যবহার করবো নাকি অনৈতিকভাবে ব্যবহার করবো, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের মানুষের উপর। ধন্যবাদ সবাইকে। Islamic
আর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রথম বক্তা যেটা বললেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং তাকে যখন ডিরেকশন দেওয়া হবে এটা যখন সামনে কিছু অবস্থাকে দেখে সরে যাচ্ছে এরকম সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিতে পারে কিনা? স্যার আমি অসংখ্য সুন্দর একটি প্রশ্ন করেছেন স্যার। এই বিষয়টি হচ্ছে মানে মানুষের যে প্রক্রিয়াটা, মানুষের যে সৃজনশীল প্রতিভা, মানুষ যে আপডেট করার ক্ষমতা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আছে এবং এই প্রক্রিয়াটি থাকার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই জানে যে আমি এই প্রতিবন্ধকতাটা অতিক্রম করতে পারবো কিনা। যেমন আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট কিন্তু সেটা বলে দিয়েছে যে মিলিটারি এআই তে কিন্তু সেটা ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রতিবন্ধকতা সহ বিভিন্ন বিষয় কিন্তু অতিক্রম করা হচ্ছে। তাই বলা যায় যে স্যার আমাদের এই বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা সফল হবে। জি স্যার, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে স্যার। প্রশ্ন এটার যদি আমি একটু বলি, আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে লিমিটেড কিছু ট্রেনিং দিয়ে থাকি, সে মূলত ওইগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, এর বাইরে সে সিদ্ধান্ত নিতে পারে না। মানে সে ওই জ্ঞান থেকে কাজে লাগিয়ে ওই পরিবেশের মতো একটা সিদ্ধান্ত নিতে পারবে, এর বাইরে সে লিমিট ক্রস করতে পারে না। যেটা আমরা তাকে ট্রেন করি এটার মধ্যে সে থাকে। আশা করি আপনার উত্তরটা পেয়েছি। আর কারো কোনো প্রশ্ন? Okay. Any question? Any other question?